আজকে হচ্ছে 5 আগস্ট 2024। আমাদের বার কাউন্সিল প্রিলিমিনারি ব্যাচের সপ্তম ক্লাস এবং ফৌজদারি কার্যবিধিরও সপ্তম ক্লাস। আজকে আমরা আলোচনা করব ফৌজদারি কার্যবিধির 149 থেকে 153 ধারা পর্যন্ত একটা অধ্যায় আছে, যেখানে বলা হয়েছে যে আমলযোগ্য অপরাধ নিরোধে বা প্রতিরোধে পুলিশের ক্ষমতা। তো দেখেন, আমরা যদি আমাদের শীটটা লক্ষ্য করি, যে ফৌজদারি কার্যবিধি 1898 এর আন্ডারলাইন করবেন ত্রয়োদশ অধ্যায়, প্রিভেন্টিভ অ্যাকশন অফ দ্য পুলিশ, 149 থেকে 153। হোয়াট ইজ প্রিভেন্টিভ অ্যাকশন? প্রিভেন্টিভ অ্যাকশন মানে যে এখন যখন এখনো ঘটনা ঘটে নাই, আমলযোগ্য অপরাধ যে কোনো সময় ঘটে যেতে পারে, এটা যাতে না ঘটে এই জন্য যে অ্যাকশন নেয় সেটাকে বলে কি? প্রিভেন্টিভ অ্যাকশন। ধরেন দুই পক্ষে জড়ো হয়েছে, তারা মারামারি সংঘর্ষ মাত্র শুরু হবে, এমন সময় পুলিশ যদি কাউকে গ্রেফতার করে যাতে ওই আমলযোগ্য অপরাধটা কি সংগঠিত না হয়, তাহলে এটাকে বলে কি? প্রিভেন্টিভ অ্যাকশন। তো এটা আমাদের 2020 সালের পরীক্ষায়, বার কাউন্সিল লিখিত পরীক্ষায় একটা প্রশ্ন এসেছিল, এই যে দেখেন, আমলযোগ্য অপরাধ নিরোধে পুলিশের ক্ষমতা বর্ণনা করুন। এখন তখনকার প্রেক্ষাপটে এই প্রশ্নটা কোনোদিন কখনো আসে নাই, এবং যারাই আমলযোগ্য অপরাধ নিরোধে পুলিশের ক্ষমতা, সবাই লিখছে 154। ওই যে যে পুলিশ যদি আপনার এফআইআর দায়ের করলে কি কি করে, তাই তদন্ত করতে পারে 156 ধারা, কারণ তারা সবাই ভাবছে যে আমলযোগ্য অপরাধ প্রতিরোধ তো আমরা ওই জিনিসই জানি, আর তো কিছু করি না। বাট প্রতিরোধ মানে কি, মানে এখনো ঘটনাটা কি ঘটে না, এই মুহূর্তে যে পদক্ষেপ পুলিশ গ্রহণ করতে পারে সেই সম্পর্কে আলোচনা করছে 149 থেকে কত 153। তো আমরা প্রথমে 149 ধারাটা দেখি। দেখেন, আমল যোগ্য অপরাধ প্রতিরোধ করবে। প্রত্যেক পুলিশ অফিসার আমলযোগ্য অপরাধ প্রতিরোধের জন্য আন্ডারলাইন কেন হস্তক্ষেপ করতে পারেন, এবং আমলযোগ্য অপরাধ এর অনুষ্ঠান তিনি তার সাধ্যমতো প্রতিরোধ করবেন। অর্থাৎ পুলিশের সামনে যদি কোনো আমলযোগ্য অপরাধ সংগঠিত হয়, তাহলে পুলিশ কি তারাই থাকলে হবে? পুলিশ অবশ্যই সেটা কি করবে বলে প্রতিরোধ করার জন্য সাধ্যমতো চেষ্টা করবেন। এই কথাটাই বলা হয়েছে কত ধারায়? 149 ধারায়। জি। তারপরে আমরা এখানে একটু ব্যাখ্যাটা দেখি, যে অপরাধ প্রতিরোধে পুলিশের দায়িত্বের কথা এই ধারায় বলা হয়েছে। যখনই কোনো গুরুতর অপরাধের বিষয়ে কোনো পুলিশ অফিসার অবগত হন, তিনি অপরাধটি যাতে অনুষ্ঠিত না হতে পারে সেজন্য পদক্ষেপ গ্রহণ করবেন। কোনো পুলিশকে যখনই অবগত করা হবে যে অমুক জায়গায় এমন একটা অপরাধ সংগঠনের আশঙ্কা আছে, ওই মুহূর্তেই পুলিশ কি নিবে? পদক্ষেপ নিতে বাধ্য। এটাই বলা হয়েছে কত ধারায়? 149 ধারায়। এখানে একটা কেস রেফারেন্স যদি দেখেন, তো আপনি যদি এই আমি যে এডিশনাল পেজটা দিলাম এটা যদি আপনি পড়েন, তাহলে এটা আপনার লিখিত হয়ে যাবে। বুঝতে পারছেন? দেখেন, অপরাধের আশঙ্কা দেখা গেলেই তবেই পুলিশ অফিসারের পদক্ষেপ গ্রহণের ক্ষমতার উদ্ভব হয়। একজন লোক কাঁধে করে কুড়াল নিয়ে যাচ্ছে, এই কুড়াল নিয়ে সে শত্রুকে আঘাত করবে, এই অসিলায় পুলিশ সেই কুড়াল কেড়ে নিতে পারে না। এখন আপনি যার কাজ হচ্ছে কুড়াল নিয়ে কি কাটা, কাঠ কাটা, এখন তারে কুড়াল দেখলেই যদি আপনি আবার যাই প্রতিরোধ করেন যে না কুড়াল দিয়ে তার প্রতিরোধ করা যাবে না, দেখতে হবে যে সে কি আসলে কুড়ালটা দিয়ে সে কি করতে পারে, ওই আশঙ্কা আসলে আছে কিনা। বুঝতে পারছেন? এমআইআর এআইআর সরি 1926 মানে অল ইন্ডিয়া রিপোর্টস একটা মামলায় এই কথাটা বলেছিল উচ্চ আদালত। তারপরে দেখেন, অপরাধ যিনি করবেন বা অপরাধ যিনি শিকার হতে পারেন তাদের কাউকে এই আদেশ দেওয়ার ক্ষমতা পুলিশের নাই। এটা আপাতত জাস্ট 149 দিয়ে মনে রাখবেন, যে যদি কোথাও আমলযোগ্য অপরাধ সংগঠিত হয় তাহলে পুলিশ তার সাধ্যমতো কি করবে? প্রতিরোধ করবে। আমরা 150-এ চলে আসি। দেখেন 150 ধারা 150, অনুরূপ অপরাধের ষড়যন্ত্র সম্পর্কে সংবাদ। যদি এই ধরনের অপরাধের কি সম্পর্কে দেওয়া হয় সংবাদ? ষড়যন্ত্র। অপরাধের ষড়যন্ত্র প্রভৃতি বিষয়ে খবর পেলে পুলিশ অফিসার সে খবর আন্ডারলাইন করবেন তার ঊর্ধ্বতন অফিসারের কাছে, বা যে অফিসার অপরাধ প্রতিরোধের অধিকার রাখেন তার কাছে পৌঁছে দিবেন। পুলিশ অফিসার যদি খবর পায় এই ষড়যন্ত্রের খবর, সাথে সাথে যদি ধরেন কনস্টেবল পাইছে, তাহলে কনস্টেবল এই কথাটা জানাবে কারকে? তার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে। বা যে অফিসার অপরাধ প্রতিরোধের অধিকার রাখে, যে অ্যাকশন নিতে পারে, তাকে কি জানাবেন? এখানে অধিক্ষেত্রের কোনো প্রশ্ন নেই। যেখানে অপরাধের ষড়যন্ত্র করা হোক না কেন, পুলিশ অফিসার এই ধারায় ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। মানে একটা বিষয় হচ্ছে যে অধিক্ষেত্রের মানে হচ্ছে যে ধরেন গোপালগঞ্জের পুলিশ যদি নড়াইলের সীমানার মধ্যে আছে, তো এমন না যে নড়াইল পুলিশের যদি এমন হয় যে কোনো পদক্ষেপ ওই নড়াইল পুলিশ অবগত করা লাগবে না, গোপালগঞ্জের পুলিশ ইচ্ছা করলেও ওই জায়গা কি যে কোনো পদক্ষেপ নিতে পারেন। যদি এমন হয় যে উনারে জানানোর
জানাইতে গেলে দেরি হয়ে যাবে, স্থানীয় থানারে জানাইতে গেলে কি দেরি হয়ে যাবে। সেই ক্ষেত্রে আর এক জায়গার পুলিশও ভিন্ন অধিক্ষেত্রের পুলিশও পদক্ষেপ নিতে পারে। তাহলে আমার 149-50 আমি মনে রাখবো যে আমলযোগ্য অপরাধ প্রতিরোধ করবে পুলিশ, সাধ্যমতো চেষ্টা করবে। 149 ষড়যন্ত্র সম্পর্কে মানে যদি জানতে পারে তাহলে উপরস্থ কর্মকর্তাকে জানাবে, এটা কত? 150। ধন্যবাদ। 151টা ভিভিআই, 151টা আমরা আগে লিখেছিলাম একবার, দেখেন। ধারা 151 অনুরূপ অপরাধ প্রতিরোধের জন্য গ্রেফতার। ওই যে আমরা যখন বিনা পরোয়ানায় গ্রেফতার করেছিলাম তখন 54, 55, 57 আর কত 151। 54তে মনে আছে যে আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে 9টা ক্ষেত্রে, 55তে কয়টা? 3টা ক্ষেত্রে, আর 57তে তো আমল অযোগ্যের ক্ষেত্রে, আর 151তে আমলযোগ্য অপরাধ প্রতিরোধে। আচ্ছা, এই যে একটু আগে আমরা 149-এ পড়লাম যে সাধ্যমতো চেষ্টা করবে প্রতিরোধ করার জন্য, 50-এ পড়লাম ষড়যন্ত্র জানলে উপরস্থ কর্মকর্তারা জানাবে। এখন জানানোর পরে পুলিশের কাছে যদি মনে হয় যে রুবেলকে গ্রেফতার করা না গেলে এই মানে আমলযোগ্য অপরাধ প্রতিরোধ করা যাচ্ছে না, অবশ্যই কয়েকজনে গ্রেফতার করা দরকার। তাহলে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে কত ধারায় ভাই? 151 ধারায়। দেখেন, কোন পুলিশ অফিসার যদি কোনো আমলযোগ্য অপরাধ সংগঠনের ষড়যন্ত্রের কথা জানতে পারেন বা তার নিকটে যদি প্রতীয়মান হয় যে এই অপরাধ সংগঠন অন্য কোনোভাবে নিবারণ করা যাবে না, তাহলে তিনি ম্যাজিস্ট্রেটের আদেশ ও ওয়ারেন্ট ব্যতীতই ষড়যন্ত্রকারী ব্যক্তিকে গ্রেফতার করতে পারেন। আন্ডারলাইন করেন, ম্যাজিস্ট্রেটের আদেশ এবং ওয়ারেন্ট ব্যতীতই। কারণ এটা আমরা আগে থেকেই জানি যে বিনা পরোয়ানায় গ্রেফতার কত ধারায় করা যায় বলেন? 151 ধারায়ও করা যায়। তো ব্যাখ্যাতে যদি আমরা দেখি, ব্যাখ্যাতে আসেন যে এই ধারার উদ্দেশ্য হচ্ছে গুরুতর, আন্ডারলাইন করবেন, গুরুতর পরিস্থিতিতে অপরাধ প্রতিরোধের জন্য পুলিশকে বিনা ওয়ারেন্টে গ্রেফতারের ক্ষমতা প্রদান। যেখানে অবস্থা গুরুতর নয় সেখানে এই অধিকার প্রয়োগ করা যাবে না। মানে পুলিশ ইচ্ছা করলেই কিন্তু 151 ধারায় গ্রেফতার করতে পারবে না। ওনাকে 151 ধারায় গ্রেফতার করতে হলে ওনাকে অবশ্যই কি দেখাতে হবে বলেন? যে এই জায়গায় একটা গুরুতর অপরাধ সংগঠনের আশঙ্কা আছে। এই ধারায় গ্রেফতার করা হলে গ্রেফতারকৃত ব্যক্তিকে 24 ঘন্টার বেশি আটক রাখা যাবে না এবং তাকে যথাশীঘ্র ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাতে হবে এবং থানার ভারপ্রাপ্ত অফিসার ম্যাজিস্ট্রেটকে এই বিষয়ে কি করবেন? রিপোর্ট দিবেন। তারপরে দেখেন এখানে একটা উদাহরণস্বরূপ একটা কথা বলা আছে যে যে ক্ষেত্রে দুটি পক্ষ আদালতের কামরা থেকে বের হয়েই নিজেদের মধ্যে হাতাহাতিতে লিপ্ত হয়। যারা কোর্টে যান দেখবেন প্রায় দেখা এই এই দৃশ্যের সৃষ্টি হয় যে দুই পক্ষ বাইরে হয়েছে এবং বাইরে বসেও, বাইরে বেরেও হাতাহাতি করতেছে, কথাটা তাও মানে ঘুষাঘুষি বা এই টাইপের একটা আশঙ্কা থেকে যায়। মানে হয় তো তাদের মধ্যে অধিকতর শান্তি ভঙ্গের পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য তাদের বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধির 107 এবং 151 ধারায় প্রসিডিং আনয়ন যথোপযুক্ত। 107-এ কি আছে মনে আছে? শান্তি রক্ষার মুচলেকা কখন, কখন বলেন? দণ্ডিত হওয়ার পূর্বে। আর 151 মানে 107 ঘটনা এখনো ঘটে নাই, আর 151 কি ঘটনা এখনো কিন্তু ঘটে নাই, মানে তারে 151 হলে গ্রেফতার করবে এবং তারে মুচলেকার আদেশ দিবে কততে? 107-এ। তাহলে বলতেছে যে কোর্ট থেকে যারা বের হয়ে হাতাহাতির সম্ভাবনা থাকলে তাহলে এই ধারায় প্রসিডিং তাদের বিরুদ্ধে আনা যেতে পারে। 107 কত 151। তো দেখে আমাদের তানভীর আলম খান বলেন যে 107-এ মুচলেকার আদেশটা কে দেয়? কতদিনের, কতদিনের জন্য রুবেল? সর্বোচ্চ 1 বছরের জন্য। আর 151-তে হচ্ছে কি নির্বাহী ম্যাজিস্ট্রেট গ্রেফতার করবে না কে করবে? পুলিশ অফিসার করবে। ধন্যবাদ। 151-তে করে পুলিশ অফিসার। ধন্যবাদ। তাহলে আমরা যা যা জানলাম ভাই দেখেন, 149-এ হচ্ছে আছে আমলযোগ্য অপরাধ প্রতিরোধের জন্য সাধ্যমতো চেষ্টা করবে, 149। ষড়যন্ত্র জানলে সেটা কর্মকর্তারা জানাবে, 150। আমলযোগ্য অপরাধ প্রতিরোধে গ্রেফতার করবে, 151। আচ্ছা, সরকারি সম্পত্তির ক্ষতি সাধন প্রতিরোধ, আন্ডারলাইন করেন, সরকারি সম্পত্তির ক্ষতি সাধন প্রতিরোধ, যেটা আমাদের সাম্প্রতিককালে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে আর কি। দেখেন, বাংলাদেশের অনেক স্থানে সরকারের স্থাবর অস্থাবর সম্পত্তি যেমন জমি জমা, গাড়ি বাড়ি ও মালপত্র আছে। বাংলাদেশের অনেক স্থানে নৌপথে জনকল্যাণের জন্য সরকারি চিহ্ন দেওয়া আছে। এসবের অপসারণের চেষ্টা যদি কোনো পুলিশ অফিসার দেখতে পান তাহলে তিনি বন্ধ করার কি করবেন? চেষ্টা করবেন। মানে উনি যদি দেখেন যে সরকারি কোনো জিনিস নষ্ট করা হচ্ছে
তাহলে উনি কিন্তু গ্রেফতারের কথা বলে না, উনি কি করবেন? অপসারণের বা বন্ধ করার চেষ্টা করবেন। দণ্ডবিধির 430 থেকে 433 ধারায় এই জাতীয় অপরাধের বিবরণ পাওয়া যায়। তাহলে পরীক্ষায় আসতে পারে যে সরকারি সম্পত্তি ক্ষতি সাধনে পুলিশ কি করবে? বন্ধ করার চেষ্টা করবে। কত ধারায়? 152 ধারায়। আর এই যে মামলা হবে হলো 430 থেকে 433 দণ্ডবিধির, 430 থেকে 433। ধন্যবাদ। এই যে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই জায়গায় এই অধ্যায় আমার দুইটা সেকশন, একটা হলো 151, একটা হলো 153। 53টা দেখেন, ওজন পরিমাপের সরঞ্জাম পরীক্ষা। ওজন এবং পরিমাপের সরঞ্জাম পরীক্ষা দেখেন, ওজনের জন্য ব্যবহৃত বাটখারা, দাঁড়িপাল্লা, নিক্তি প্রভৃতি থানার, আন্ডারলাইন করবেন, ভারপ্রাপ্ত অফিসার তার থানার সীমার মধ্যে পরীক্ষা করার অধিকার রাখেন। তাহলে এখানে আমার মনে রাখতে হবে কিভাবে প্রশ্ন আসতে পারে। প্রথমত আসবে ওজন ও পরিমাপের সরঞ্জাম পরীক্ষা সম্পর্কে বলা আছে কত ধারায়? কে পরীক্ষা করতে পারে? থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। সাব ইন্সপেক্টর পারবে বলেন? না, এ জায়গা পারবে কে? থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। তিনি যদি মনে করেন ওইগুলো খাঁটি নয়, তাহলে তিনি ওইগুলো আটক করতে পারেন এবং এর সঙ্গে অধিক্ষেত্র সম্পন্ন কোনো ম্যাজিস্ট্রেটের নিকটে এই আটকের সংবাদ কি দিবেন। তাহলে আটক করবে কারে? আটক করাটা আন্ডারলাইন করেন। আটক কিন্তু মানুষ সে করবে না। ওই যে যে আপনার আমরা যারা ওই কোরিয়ান বলি লোকাল ভাষায় নাকি, দাড়ি পাল্লা কোরিয়ান ওজন বাটখারা, এই যে যাগুলো আছে এইগুলা ইনি সব কি করবে? আটক করবে। আটক করে সংবাদ দিবে কারে? ম্যাজিস্ট্রেটে। এটা কত ধারায় বলছে বলেন? তাহলে এখান থেকে সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ যে ওজন পরিমাপের সরঞ্জাম পরীক্ষা করতে পারে কে? থানার ভারপ্রাপ্ত। ব্যাখ্যা দেখেন, যেরকম আজকে পরীক্ষা যারা দিবেন একটা নতুন জিনিস শিখবেন, সেটা আর এখন আর বলা যাবে না, প্রশ্ন পাইলে বুঝবেন আর কি। দেখেন, পারা উচিত। দেখেন, দীর্ঘদিনের, আপনারা কি এনজয় করতেছেন না পরীক্ষা দেওয়া? গত মানে আগের ক্লাসের পরে এই ক্লাসে পরীক্ষা দেওয়া, এটা প্রতিদিন একটা প্রতিযোগিতার মতো বিষয়। দেখেন, দীর্ঘদিনের ব্যবহারের ফলে বাটখারা ক্ষয়ে যেতে পারে, আন্ডারলাইন করেন, এবং সেই ক্ষয় যদি খুব সামান্য হয় তাহলে এই বাটখারাকে খাঁটি নয় এমন বাটখারা বলা যাবে। ধরেন দীর্ঘদিন যাবত যে কোনো জিনিস ব্যবহার করলে ভাই একটা কি হয়? ক্ষয় হয়। তাহলে ওই ক্ষয় যদি খুব সামান্য হয় তাহলে এটার এই ধারায় তাকে আটক করা যাবে না। যে কোনো জিনিস দেখবেন যে এই ল্যাপটপের টাচ প্যাডটাই ঘষতে 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 একসময় তেল তেলে ক্ষয় হয়ে যায়, আর তো অন্য যে কোনো কিছু, তাহলে যদি খুব সামান্য পরিমাণে হয় তাহলে সেটা কি হবে না বলেন? সেটা এই ধারায় পড়বে না। আর দণ্ডবিধি ত্রয়োদশ অধ্যায় বাটখারা বা পরিমাপক যন্ত্র বিষয়ক অপরাধের বিধান পাওয়া যায়। তাহলে আমি এই যে যে এই 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 পেজটা আপনারা বাসায় গিয়ে পড়ে ফেলবেন, এটা লিখিত জন্য গুরুত্বপূর্ণ। এবং আমি আপনার মনে রাখা খুব এইভাবে মনে রাখবেন যে আমলযোগ্য অপরাধ প্রতিরোধের সাধ্যমতো চেষ্টা করবে 149, ষড়যন্ত্র খবর পাইলে উপরস্থ কর্মকর্তারা জানাবে 150, তারপরে আমলযোগ্য অপরাধ প্রতিরোধে গ্রেফতার করবে কত? 151। তারপরে সরকারি সম্পত্তি সেটা স্থাবর বা অস্থাবর যাই হোক না কেন, সেটা যদি কি করে ক্ষতিগ্রস্ত করে, সেটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বা পুলিশ অফিসার তারা সাধারণত কি করবে? প্রতিরোধের চেষ্টা করবে, বন্ধ করবে। আর 153-তে বলছে যে ওজন বাটখারা নিক্তি এগুলা আহ, যদি কোনো মানে ক্ষয় হয়ে যায় বা যদি কোনো ভেজাল থাকে দুর্নীতি থাকে, তাহলে সেটা কি করতে পারে? তারা আটক করতে পারে, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা পারে এবং ম্যাজিস্ট্রেট এই বিষয়ে অবগত করবে। এ কথাই বলা হয়েছে কত ধারায় বলেন? 153। ধন্যবাদ। এখান থেকে অনলাইনে যারা আছেন বা আমার সামনে যারা আছেন আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? আর আমি এই পেজটা অনলাইনে যারা আছেন আপনাদের দিয়ে দিব, সমস্যা নাই। এই কোনো প্রশ্ন আছে আপনাদের? শিল্পী দাস। হ্যাঁ অবশ্যই আছেন, দাঁড়ান। কিসে ভাই? না, পুলিশ অফিসারই। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। যা লেখা আছে তাই, ওই জায়গায় যা লেখা আছে তাই। 53 হলো ভারপ্রাপ্ত কর্মকর্তা।
আচ্ছা, ধন্যবাদ। তো আমরা এখন পড়ব ম্যাজিস্ট্রেটের নিকট নালিশ। গতদিন যা পড়েছিলাম একটু মনে করাই দিই। গতদিন আমরা পড়েছিলাম যে একটা ফৌজদারি মামলা দুই ভাবে দায়ের করা যায়। একটা হচ্ছে আপনার থানায়, আর একটা হচ্ছে ম্যাজিস্ট্রেটের কাছে। তো থানায় আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে, থানায় যখন আমলযোগ্য অপরাধ হয় তখন পুলিশ কর্মকর্তা সেটাকে এফআইআর হিসেবে রেকর্ড করে 154 ধারায়, সেটাকে তদন্ত করে 156 ধারায় ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়া। এবং এইভাবে যে মামলার সূচনা হয়, প্রথমে তারা বলে এফআইআর কেস, পুলিশ স্টেশন কেস, পরে যখন জেনারেল এসটিতে অন্তর্ভুক্ত করা হয়, লিপিবদ্ধ করা হয়, তখন এটা হচ্ছে জিআর কেস। এবং থানায় যদি আপনি আমলযোগ্য অপরাধের তথ্য দেন, তখন সেটাকে জিডি এন্ট্রি হিসেবে রেকর্ড করা হয় 155 এবং সংবাদদাতাকে ম্যাজিস্ট্রেটের কাছে পাঠানো হয়। কোন শ্রেণী ম্যাজিস্ট্রেট? প্রথম শ্রেণী বা দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। তারা যদি অনুমতি দেয় তাহলে সেটা তদন্ত করতে পারবে পুলিশ অফিসার। এবং এইভাবে যে মামলার সূচনা হয় সেটাকে বলে নন জিআর মামলা বা নন এফআইআর কেস। আচ্ছা, এরপরে আসেন তাহলে নালিশি মামলা ম্যাজিস্ট্রেটের কাছে দায়ের করে 200 ধারায়, ওনার কাছে কোনো বৈষম্য নাই, আমলযোগ্য হোক বা আমলযোগ্য হোক, সব ক্ষেত্রেই নাম কি? সিআর মামলা, কমপ্লেইন রেজিস্টার্ড কেস। তো গতদিন আমরা মোটামুটি এতটুকুই পড়েছিলাম। আজকে আমরা দেখব যে থানার ওই বিধানটা তো দেখছি যে জিআর মামলার ক্ষেত্রে তদন্ত করে 156 আর নন জিআর এর ক্ষেত্রে তদন্ত করে 155 আর তদন্ত কিভাবে করে এটা সামনে পড়বো। তার আগে আমরা একটু ম্যাজিস্ট্রেটের কাছে নালিশ যদি কেউ করে, তাহলে ম্যাজিস্ট্রেটের ওই নালিশের প্রেক্ষিতে ম্যাজিস্ট্রেট আসলে কি কি অ্যাকশন নিতে পারে, তো সেটা আমরা দেখব। দেখেন, তো দেখেন, ম্যাজিস্ট্রেটের নিকট নালিশ দায়ের বা কমপ্লেইন টু ম্যাজিস্ট্রেট, নালিশ দায়ের। আপনাদের এখানে আমি একটা কথা বলি, শুনেন, আগে শুনেন, তারপরে আমরা পড়ার সাথে মিলাবো। ম্যাজিস্ট্রেটের কাছে নালিশ দায়ের করে 200 ধারায়। যারা কোর্টে যান দেখবেন বলে যে ফাইলিং শুরু হয়েছে। ফাইলিং শুরু হইলে মানে মামলা দায়ের করা যাবে। তখন ওই যে মামলা দায়ের করবে অভিযোগকারী, সে কাঠগড়ায় দাঁড়িয়ে তার শপথ বাক্য পাঠ করায় যে যা বলিব সত্য বলিব, সত্য বলিয়া মিথ্যা বলিব না। এই যে যে জবানবন্দি শপথ বাক্য পাঠ করাচ্ছে, এটা হলো ফৌজদারি কার্যবিধির কত ধারায়? 200 ধারায়। এবং তারপরে তার কাছে জিজ্ঞাসা করতেছে যে আপনার নাম কি, আসামি কয়জন, বয়স কত, কি অপরাধ করছে, এই সেই বিভিন্ন, আপনি বিচার চান, হ্যাঁ। তারপরে এই যে যে ম্যাজিস্ট্রেট বিস্তারিত তার কাছ থেকে যে শুনতেছে, এটা শুনতেছে হলো কত ধারায়? 200 ধারায় জবানবন্দি। এখন 200 ধারায় জবানবন্দি নেওয়ার পরে ম্যাজিস্ট্রেটের হাতে বেশ কয়েকটা অপশন আছে। উনি কোনোটা করতে বাধ্যতা, উনি ওনার বিবেচনামূলক। প্রথম যেটা বলি, ধরেন একজনের বিরুদ্ধে যৌতুকের মামলা করা হয়েছে, ওয়াইফ দিয়ে মামলা করছেন। তো তার কাছ থেকে ম্যাজিস্ট্রেট 200 ধারায় জবানবন্দি নেওয়ার পরে ম্যাজিস্ট্রেটের কাছে যদি মনে হয় যে না, এই ওয়াইফের কাছে ওই হাজবেন্ড আসলেই যৌতুক চাইতে পারে, মানে এর প্রাথমিক সত্যতা আছে, তাহলে ম্যাজিস্ট্রেট সেটা বিচারার্থে গ্রহণ করবেন। বিচারার্থে গ্রহণ মানে হচ্ছে টেকিং কগনিজেন্স, আমলে নেওয়া। আমলে নেওয়া মানেই হলো 190 ধারায়, আপাতত মনে রাখি 190 ধারায়, কত ধারায়? 190 ধারায় আমলে নেওয়া। আমলে নেওয়া 190 এর সাথে সম্পর্ক আছে 204 ধারায়। আমলে নেওয়া মানেই হলো হয় সমন দিবে, না হলে কি দিবে? ওয়ারেন্ট দিবে। বইতে এই কথাটা বলা নাই, একটু ঘুরাই পেঁচাই বলা, কিন্তু একবারে বলে দেওয়া উচিত যে 190 এর সাথে সম্পর্ক আছে কার? 204 ধারায়। আমলে নেওয়া মানে হয় সমন দিবে অথবা কি ওয়ারেন্ট। এবং আমলে নেওয়া অর্থই হলো ওই ঘটনার কি আছে? সত্যতা আছে। ধরেন ম্যাজিস্ট্রেট 200 ধারায় জবানবন্দি নেওয়ার পরে ওনার কাছে মনে হয়েছে যে এই ঘটনার সত্যতা আছে কিনা ওনার ওনার আরো একটু যাচাই করে দেখা দরকার। ভয় পায় না কেউ, শব্দ হবে, আর একটু যাচাই করে দেখা দরকার। তাহলে উনি 202 ধারায় ভাই তদন্ত অথবা অনুসন্ধানের নির্দেশ দিবে। 202 ধারায় ধরেন ওই যৌতুকের মামলা, ওই ওয়াইফের জবানবন্দি নেওয়ার পর ম্যাজিস্ট্রেটের কাছে, ম্যাজিস্ট্রেট আমলে নেয় না, ওনার কাছে মনে হয়েছে যে এই বিষয়টা একটু ওই এলাকার যে চেয়ারম্যান আছে তারে তদন্ত দিল, যে চেয়ারম্যান সাহেব আমলে নেওয়ার আগে, মানে আমলে নিলে তো আর তদন্তের দরকার নাই। আমলে নেওয়া মানে কি, উনি ধরেই নিছে এটা সত্য। আর 202 ধারা হলো সে আমলে নেয় নাই, নেয়ার, আমলে নিবে কি নিবে না এটা শিওর হওয়ার জন্য 202 ধারায় হয় তদন্ত দিবে অথবা অনুসন্ধান দিবে। এখন তদন্ত দিলে দিবে কারে? কোন পুলিশ অফিসার অথবা অন্য কোনো ব্যক্তি। আর অনুসন্ধান দিলে দিবে কারে? অন্য কোনো ম্যাজিস্ট্রেট দিবে, অন্য কোনো ম্যাজিস্ট্রেট। বুঝতে পারছেন? তো ধরেন ওই মহিলার জবানবন্দি নেওয়ার পর ম্যাজিস্ট্রেট যদি 200 ধারায়
যদি তদন্ত দেয়, তাহলে একসময় পুলিশ অফিসার, থানার ওসি হোক বা সংশ্লিষ্ট এলাকার চেয়ারম্যান হোক, সে একসময় তদন্ত প্রতিবেদন জমা দিবে না? যেমন তদন্ত প্রতিবেদন যখন জমা দিল, তখন ম্যাজিস্ট্রেট দেখবে যে তদন্ত প্রতিবেদনে কি আসছে, তখন ওই তদন্ত প্রতিবেদন দেখা ওনার যদি মনে হয় যে না আসলে অমুক আসলেই যৌতুক চাইছে, তাহলে আমলে নেবে 190 ধারায়। মানে বোঝা গেল কি, উনি আমলে সরাসরিও নিতে পারে, অথবা তদন্ত প্রতিবেদন আসার পরে ওইটার উপর ভিত্তি করেও নিতে পারে। বুঝলেন কিনা? আবার রুবেল সাহেব বুঝছেন না? তানভীর সাহেব কোথায় বোঝেন নাই? আচ্ছা, আপনি তো কোর্টে যান, ফাইলিং দেখছেন কখনো? ফাইলিং ওই যে 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 মামলা করতে গেছে, তখন তার ওই যে কাঠগড়ায় উকিল সাহেব জবানবন্দি নাই, ম্যাজিস্ট্রেটের কাছে বলে নাম নাম লেখে। তো এটা করে কত দাঁড়ায়? 200 দাঁড়ায়। কিসের শব্দ হলো? আচ্ছা, 200 দাঁড়ায়। হ্যাঁ, 200 দাঁড়ায় দেন, 200 দাঁড়ায়। এখন জবানবন্দি নেওয়ার পর ম্যাজিস্ট্রেট কি করবে? ওনার হাতে বেশ কয়েকটা অপশন আছে। জবানবন্দি নেওয়ার পর ওনার যদি মনে হয় যে এই ঘটনা সত্য, তাহলে উনি সরাসরি আমলে নিবে 190 দাঁড়ায়। আর আমলে না মানে কি? সমন পাওয়ারেন্ট কত দাঁড়ায়? 204। সমন ওয়ারেন্টের আর এক নাম হলো প্রসেস ইস্যু। যদি কোথাও বলে প্রসেস ইস্যু করতে, তার মানে হয় সমন দিছে অথবা কি দিছে, ওয়ারেন্ট দিছে। কথা শেষ। উনি ধরেন উনি আমলে নাই নাই, ওনার ওই বিষয়টা আর একটু যাচাই করা দরকার যে এই ঘটনা কি আসলেই ঘটছে কিনা। তখন উনি তদন্ত অনুসন্ধানে নির্দেশ দিবে 202 দ্বারাই। কত দ্বারাই? তদন্ত রিপোর্ট একসময় আসবে না? আসার পরে যদি ওনার কাছে মনে হয় যে না আসলে এই ঘটনাটা ঘটছে, তাহলে আবার আমলে নিবে 190-তে। আর আমলে না মানেই 204-এর সমান অথবা করেন। বুঝলেন? এখন ধরেন উনি আমলেও নেয় নাই, তদন্ত অনুসন্ধানেও দেয় নাই, এখন কি পারে? আচ্ছা, এখন পারে হচ্ছে উনি যদি মনে করে যে না এরকম কোনো ঘটনার ভিত্তিই নাই, এটা হলো টোটালি মিথ্যা, তাহলে উনি সাথে সাথে খারিজ করে দিতে পারে 203 দ্বারাই। খারিজ কততে? 203। বুঝতে পারছেন? তাহলে ওনার আমরা কয়টা ক্ষমতা পড়লাম দেখেন। সবার প্রথমে উনি পারে হচ্ছে আমলে নিতে, আমলে না নিলে উনি কি তদন্ত বা অনুসন্ধানে দিতে, তদন্ত বা অনুসন্ধানে আসলে আবার আমলে নিতে পারে না? পারে। ধরেন তদন্ত অনুসন্ধানও দেয় নাই, উনি সরাসরি খারিজও করতে পারে। কত দ্বারাই? 203 দ্বারাই। ধরেন উনি খারিজও করে নাই, উনি তদন্তই দিছিল, তদন্ত প্রতিবেদন আসার পর যদি ওনার মনে হয় যে এরকম কোনো ঘটনার ভিত্তি নাই, তাহলেও খারিজ করবে কততে? 203। তার মানে তদন্ত প্রতিবেদন আসার পরে ওনার হাতে অপশন দুইটা, হয় আমলে নেবে নাহলে কি করবে, খারিজ করবে। 203 এক্স্যাক্টলি। রিপোর্ট আসার পরে আমলে 190, আগে আমলে 190। রিপোর্ট আসার পরে খারিজ 203, আগে খারিজও কত? 203। বুঝতে পারছেন? মানে বিষয়টা হচ্ছে এরকম যে আপনি ডাক্তারের কাছে গেছেন, ডাক্তার প্রথমেই বলছে যে আপনার ডেঙ্গু হয়েছে, কোনো টেস্ট মেস্ট কিছু দেয় নাই, সরাসরি আপনার ডেঙ্গুর ওষুধ দিছে। বুঝতে পারছেন? আর যখন ডাক্তার একটা টেস্ট দিছে যে দেখি কি হয়েছে, ডেঙ্গু হয়েছে কিনা, টেস্টে যখন ডেঙ্গু হয়েছে তাহলে তো ডেঙ্গুর ওষুধই দিবে। আর যদি না হয় তাহলে তো ডেঙ্গুর ওষুধ দেবে না। বুঝতে পারছেন? তাহলে অনুসন্ধান বা তদন্ত হচ্ছে একটা কি, ম্যাজিস্ট্রেটের টেস্ট, যে এরকম কোনো ঘটনা আদৌ ঘটছে কিনা। বলেন। অনুসন্ধান খুব সোজা। যে কাজটা পুলিশ করতেছে সেই কাজটা যদি ম্যাজিস্ট্রেট কোনো ম্যাজিস্ট্রেটে দেয়, উনি কোনো ম্যাজিস্ট্রেটে দিয়েছে যে এটা আপনি অনুসন্ধান করেন, আপনি দেখেন। বুঝতে পারছেন? মানে যে কাজটা পুলিশ বা অন্য কোনো ব্যক্তি করতেছে, সেই কাজটা যদি স্বয়ং কোনো ম্যাজিস্ট্রেটে দেয়, এক্স্যাক্টলি আমলি আদালত ধরেন একজন তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেটে দিয়েছে যে এটা আপনি তদন্ত অনুসন্ধান করেন। মানে আপনারা নর্মালি কোর্টে এটা দেখেন না। কেন দেখেন না? কারণ কোর্টে কখনো অনুসন্ধান ম্যাজিস্ট্রেটে দিয়া করে না, সবসময় দেয় কি পিবিআই তদন্ত, অমুক তদন্ত, তমুক তদন্ত, নাকি? ম্যাজিস্ট্রেট তো এত নাই যে তারে দিয়ে একটা বিষয়ে এবং সেটা দিতে পারে যদি কোনো গুরুত্বপূর্ণ কি হয়, ইস্যু হয়, মামলা হয়, সেই ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট অনুসন্ধানে দিতে পারে। মানে যে কাজটা পুলিশ করতেছে ওই কাজটা যদি আদালত দায়িত্ব দেয় 202 ধারায় কোনো ম্যাজিস্ট্রেটকে, সেটারই বলে কি, অনুসন্ধান। আচ্ছা। থাক। আচ্ছা শুনেন, আসতেছি আসতেছি না, শুনেন এই, শুনেন। তাহলে আমরা বেশ কয়েকটা পেলাম, আমি বইতে পড়বো, তার আগে আমি আপনাদের বুঝাই নিচ্ছি।
যে 200 ধারায় আমলে নিলে 100, সরি 200 ধারায় জবানবন্দি নিলে 190তে আমলে নিতে পারে। 190তে আমলে নেওয়া মানে এই 204-এর সমান অথবা করে। উনি ইচ্ছা করলে সরাসরি আমলে না নিয়ে 203-এ, সরি 202-এ অনুসন্ধান বা তদন্তে পাঠাইতে পারে। অনুসন্ধান বা তদন্ত রিপোর্ট আসার পরেও আমলে নিতে পারে। উনি এটাও করে নাই, উনি ইচ্ছা করলে 203-এ কি করতে পারে, খারিজ করতে পারে। ইচ্ছা করলে তদন্ত অনুসন্ধান রিপোর্ট আসার পরেও কি করতে পারে। বুঝতেন? আচ্ছা, ধরেন এটাও করে নাই সে, এই যা যা বললাম এর কিছুই সে করে নাই, তার কাছে আরো অপশন আছে। আরো অপশন কি, যে মামলা হওয়ার কথা গোপালগঞ্জের আমলি আদালতে, কিন্তু ভুল ক্রমে মামলাটা হয়ে গেছে কোটালীপাড়া আমলি আদালতে। তাহলে মামলা যে জায়গা হওয়ার কথা সেই জায়গা পায় নাই, তখন ভুল জায়গায় করলে ফেরত দিবে কমপ্লেন 201 ধারায়। কত ধারায়? 201। তাহলে দেখেন, আপনি আগে পর্ব পরে আগে মাথার ভিতর গাঁথেন যে জবানবন্দি 200 ধারায় আমলে নেওয়া কত, 190, আর 190টা আমলে নেওয়া মানে 204-এ সমান অথবা করে। অথবা তদন্ত অনুসন্ধান 202, খারিজ কত, 203, আর ফেরত দিলে কত, 201। ঠিক আছে? আচ্ছা, যতগুলা বললাম এইগুলা ছাড়াও ম্যাজিস্ট্রেটের হাতে আরো অপশন আছে। আরো অপশন কি, সেটা হচ্ছে যদি কোনো আমলযোগ্য অপরাধ সংঘটিত হয়, যে ক্ষেত্রে অপরাধটা এতই গুরুত্বপূর্ণ যে আপনি থানায় গেছেন, মামলা রেকর্ড করে নাই, ওটা জিআর ফরম্যাটে হওয়া দরকার, কিন্তু আপনি থানায় গেছেন, মামলা হয় নাই, অথবা একজন ব্যক্তি সরাসরি ধরেন ম্যাজিস্ট্রেটের কাছে গেছে, তখন ম্যাজিস্ট্রেট যদি মনে করে যে এই বিষয় সিআর মামলা না হয়ে এটা তদন্তের সাথে জিআর মামলা হওয়া দরকার, তখন ম্যাজিস্ট্রেট 156(3) ধারায় নিকটস্থ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিবে এটাকে এফআইআর হিসেবে রেকর্ড করার জন্য। তবে শুধুমাত্র কোন ধরনের অপরাধের ক্ষেত্রে, আপরাধ অপরাধ। কততে? 156 কত, 3। বুঝতে পারছেন? আমাদের আহ, মানে বাস্তব প্রেক্ষাপটে অনেক সময় এমন হয় কি, ধরেন একটা রাজনৈতিক মামলা, বা অনেক সময় থানার যারা ভারপ্রাপ্ত কর্মকর্তা আছে কোনো মামলা রেকর্ড এফআইআর হিসেবে রেকর্ড করতেছে না, তখন তো আমার নালিশি মামলা করা ছাড়া আর কোনো উপায় থাকে না। তখন ম্যাজিস্ট্রেট যদি মনে করে যে এই বিষয়ে নালিশি মামলা না হয়ে এই বিষয়ে কি হওয়া দরকার, চেয়ার মামলা হওয়া দরকার, তখন ম্যাজিস্ট্রেট যদি নির্দেশ দেয় তাহলে আবার পুলিশ অফিসার ওটা রেকর্ড করতে বাধ্য। সাধারণত এখন আপনাদের জ্ঞাতার্থে বলি যে কেন একটা মামলা সিআর ফরম্যাটে হলে তো হতো, তাহলে ওটা আবার থানায় পাঠানোর দরকার কি, প্রশ্ন আছে নাকি? এটার প্রশ্নের উত্তর হচ্ছে যে সিআর মামলা হচ্ছে একটা ফ্রেমওয়ার্কের মধ্যে থাকে, ওর বাইরে যাওয়ার সুযোগ নাই। কেমনে? সিআর মামলা যখন আপনি করেন, ওই জায়গায় নির্দিষ্ট কিছু আসামির নাম থাকে, ওই জায়গায় বাড়তি আসামি কি নাই, সুযোগ নাই। ওই জায়গায় 164-এর সুযোগ নাই, ওই জায়গায় রিমান্ডের সুযোগ নাই। এইগুলা সুযোগ আছে হচ্ছে আপনার কি মামলায়, সিআর মামলায়। এবং সিআর মামলার ক্ষেত্রে পুলিশে যদি তদন্ত দেয়, তার তদন্তের ক্ষমতা হচ্ছে সীমিত, সিআরে সীমিত, সিআর সিআর সিআরে সীমিত। সিআর মামলার ক্ষেত্রে কি, অসীম। তো এই কারণে ধরেন একটা হত্যা মামলা হয়েছে, এখন হত্যা মামলায় আপনি যখন শেয়ার ফরম্যাটে, হত্যা মামলা কোনোদিন শেয়ার ফরম্যাটে হবে না, কারণ ওটারে আপনি শেয়ার মামলায় বললেও উনি 156(3) রেকর্ড করতে বলবে কারে, এফআইআর হিসেবে, যাতে তদন্তকারী কর্মকর্তা রিমান্ড চাইতে পারে, অনেক সাক্ষ্য সংগ্রহের উদ্দেশ্যে তদন্ত করতে পারে। ইভেন একবার তদন্ত শেষ হয়ে যাওয়ার পরেও বারবার আমরা সামনে পড়বো, সাপ্লিমেন্টারি চার্জশিট সে দিতে পারে। জি। তো এই কারণে যদি বলে, সামনে যদি আসে যে কোন ধরনের মামলায় রিমান্ড চাওয়া যায়, সিআর মামলা না সিআর মামলা, সিআর মামলা, বুঝতে পারছেন? কোন ধরনের মামলার ক্ষেত্রে আহ তদন্তকারী কর্মকর্তা অসীম ক্ষমতা ভোগ করে থাকে, কি মামলা, সিআর মামলা। তাহলে এই হচ্ছে মোটামুটি আমি আপনাদের একটা ধারণা দিলাম। এখানে একটা ছক আছে, আমরা একটু এটার দিকে লক্ষ্য করি। দেখেন, নালিশি আহ নালিশ দায়ের 200 ধারা, নতুন বইতে একটা ছক আছে দেখেন, অপরাধ আমলে নিতে পারে 190-1 আমি বলছি। উনি এফআইআর ভুক্ত করে তদন্তের আদেশ দিতে পারে আমলে না নিয়ে, 156(3) সমন বা আপনার মানে তদন্ত স্থগিত করে, সরি সমন বা প্রসেস ইস্যু স্থগিত করে তদন্ত বা অনুসন্ধানের আদেশ দিতে পারে 202। সমন বা প্রসেস ইস্যু করতে পারে 204। নালিশ খারিজ করতে পারে 203 বা 204-3। 204-3টা বলি নাই, বলবো। আর নালিশ ফেরত দিতে পারে কত, 201। এবার আমরা পড়ি, দেখেন তাহলে বিষয়টা ক্লিয়ার হবে আরো। ম্যাজিস্ট্রেটের নিকট নালিশ দায়ের করা হলে ম্যাজিস্ট্রেট 200 ধারার অধীন নালিশকারীর জবানবন্দি গ্রহণ করবে। জবানবন্দি গ্রহণ করে কয় ধারায়, 200 ধারায়। 190-1 ক ধারার অধীন অপরাধ আমলে নিতে পারে।
এখানে একটু ব্র্যাকেটে লেখেন, অপরাধ আমলে নেওয়া মানে এই 204 ধারায় সমন অথবা ওয়ারেন্ট ইস্যু করা, যাতে পরে পড়তে যাই বুঝেন যারা বুঝেন না। 190 একের ক ধারার অধীন অপরাধ আমলে নিতে পারে, এখানে ব্র্যাকেটে লিখবেন যে অপরাধ আমলে নেওয়া মানেই 204 ধারায় সমন অথবা ওয়ারেন্ট দেওয়া। অপরাধ আমলে নেওয়া মানেই 204 ধারায় কি দেওয়া, সমন অথবা ওয়ারেন্ট দেওয়া। তাহলে আপনি জেনে গেলেন ভাই অপরাধ আমলে নেওয়া মানে কি। যে জায়গায় 190 আছে সেই জায়গায় আর একটা ধারা আছে কত, 204। 192 ধারায় আন্ডারলাইন করবেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তার গোল দিবেন অধীনস্থ ম্যাজিস্ট্রেটের নিকট গোল দিবেন অনুসন্ধান বা বিচারের জন্য। বুঝাচ্ছি, আগে আমি ব্যাখ্যা করতেছি, আগে দেখেন। 192 ধারায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তার অধীনস্থ গোল দিচ্ছেন ম্যাজিস্ট্রেটের নিকট অনুসন্ধান বা বিচারের জন্য কোনো মামলা প্রেরণ করতে পারে, এটুকু আগে দাগান, তারপরে আমি ব্যাখ্যা দিচ্ছি। শুনেন, এখানে বলতেছে আমরা তার আগে একটু জানা দরকার যে আমলে নিতে পারে কে কে। আমরা 190 ধারার সামনে পড়বো, আমলে নিতে পারে মহানগর এলাকায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আর হলো মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। আর যদি মহানগর এলাকার বাইরে ধরেন আমাদের গোপালগঞ্জে হয়, তাহলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট বা বিশেষ ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো ম্যাজিস্ট্রেট। তার মানে কি, দ্বিতীয় তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে নিতে পারে যদি তাদেরকে কি ক্ষমতা দেওয়া হয়, বিশেষ ক্ষমতা দেওয়া হয়। এখন ধরেন এখানে 192 ধারায় বলতেছে যখন কগনিজেন্স করতেছে স্বয়ং আমলি, স্বয়ং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কে করতেছে বলেন। ধরেন কগনিজেন্স কোর্টের, তাই গোপালগঞ্জে কগনিজেন্স কোর্ট স্বপ্ন মানে তাদের ক্ষমতা আছে এক্স অফিসিও পদাধিকার বলে করতে পারে, কে কে জানেন, পারে হলো চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পারে। আর যারা যারা প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট তাদের তাদের আমলে নেওয়ার ক্ষমতা আছে, অন্যরাও আমলে নিতে পারে, বাট তাদের কি লাগবে, স্পেশাল পাওয়ার লাগবে। এখন ধরেন যখন কগনিজেন্স কোর্ট করতে হচ্ছে স্বয়ং চিফ স্যার, আমাদের ধরেন শাহাদত হোসেন ভুইয়া স্যার, তা উনার কাছে গিয়ে আপনি একটা মামলা ফাইলিং করলেন, করার পরে উনি আমলে নিল, আমলে নেওয়া মানেই কত দাঁড়ায়, 190 একের ক, ধরেন 190 ধরেন একের ক পরে আমলে নেওয়া মানে 190 সাথে সম্পর্ক আছে কার, 204-এর সমান অথবা করেন। এখন উনি ওই বিষয়টা আমলে নেওয়ার সাথে সাথে উনি ওই মুহূর্তে ওই মামলাটা ওনার যে অধীনস্থ যে ম্যাজিস্ট্রেটটা আছে তাদের কাছে বদলি করে দিবে, দিতে পারে আর কি, দিতে বাধ্য না, ঠিক পারে, বদলি করে দিতে পারে। কত ধারায়, 192 ধারায়। কিসের জন্য, অনুসন্ধান অথবা কি বিচার, অনুসন্ধান অথবা বিচার। এখন শুনেন, এখন আমাদের হাফিজ সাহেব বলতেছে স্যার এ জায়গায় অনুসন্ধান কেন বললো। এখন ধরেন আপনি চিফ স্যারের কাছে একজন মহিলা গিয়ে যৌতুকের মামলা করছে, করার পর চিফ স্যার 190 ধারায় আমলে নিয়ে স্বামীর প্রতি ওয়ারেন্ট ইস্যু করছে এবং সাথে সাথে ওই মামলাটা পাঠাই দিছে ধরেন গোপালগঞ্জের আর একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে অনুসন্ধান বা বিচারের জন্য। কত দাঁড়ায়, 193 ধারায়। যখন পাঠালো তখন ওই ম্যাজিস্ট্রেটের আদালতে এই শেষে হাজির হবে, জামিন চাইবে, যাবতীয় ফাংশন টাংশন চিফ স্যারের কাছে আর থাকলো না, এগুলো করবে কে, ওই ম্যাজিস্ট্রেট। বুঝতে পারছেন, এখন হাজির হওয়া মামলার বদলির আগ পর্যন্ত সেটারে কি বলে, অনুসন্ধান। আর যখন বদলি হয়ে যায় আর এক আদালত চার্জ গঠন হবে তখন সেটা কি, বিচার। বুঝতে পারছেন, তাহলে আপনি জাস্ট এতটুকু মনে রাখেন যে 192 ধারা কে কার কাছে মামলা স্থানান্তর করে, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কার কাছে, কিসে, এটাই
এইভাবে প্রশ্ন আসবে যে 192 ধারায় কে মামলা স্থানান্তর করে? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, কার কাছে, কিসের জন্য? ধন্যবাদ। বুঝতে পারছেন? আচ্ছা, এখন একটা বিষয় মনে রাখবেন যে বার কাউন্সিল পাশ করতে হলে আপনার এই শর্টকাট কোনো ওয়ে নাই। ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয় নিজ দায়িত্বে বুঝে নেবেন, আমার সারাদিন জ্বালাবেন, সমস্যা নাই। যে জায়গা বুঝি নাই কেন, এটা আপনার বুঝে নিতে হবে। আমরা তো চেষ্টা করি এখানে যথাসাধ্য বোঝানোর জন্য। মোটামুটি মনোযোগ থাকলেই আপনি বুঝতে পারবেন, আর যদি মনোযোগ অন্য জায়গা চলে যায় তাহলে আবার কিন্তু মাথায় খালি চিফ ঢুকবে, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আর ঢুকবে না। দেখেন, তারপরে দেখেন ভাই, বল দিবেন আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে অপরাধ আমলে না নিয়ে আন্ডারলাইন করবেন প্রাথমিক তথ্য বিবরণী ভুক্তি করে তদন্তের জন্য এখতিয়ার সম্পন্ন থানায় প্রেরণ করতে পারে। কত ধারা? 156(3), তিনটা স্টার দেন। এটা কিন্তু আন্ডারলাইন করেন, আমলে না নিয়ে। উনি আমলে এখনো নেয় নাই, আমলে নিলে কিন্তু 156(3) প্রযোজ্য না। স্যার 156(3) স্যার প্রযোজ্য যখন এখনো উনি স্যার আমলে নেয় নাই। হ্যাঁ বলেন। স্যার ওই যে 190 একের কোটাই তো স্যার এই 156 এই তিনি নেওয়ার নির্দেশ দিচ্ছে স্যার। বুঝি নাই তুষার, আবার বলেন। স্যার এই যে 100 নালিশি যে ক্রিয়াটা স্যার, যেটা আমলে নিল স্যার, এই আমলে নেওয়ার ক্রিয়াটাকে স্যার কি এই 156 কি স্যার ক্রিয়া করতে বলতেছে স্যার, প্রাথমিক তদন্তের জন্য স্যার ক্রিয়া করতেছে। তুষার, না, না, এটা হচ্ছে যে ধরেন আপনি একটা মামলা যখন করলেন, ম্যাজিস্ট্রেট 200 ধারায় জবানবন্দি নেওয়ার পরে ওনার কাছে যদি মনে হয় উনি আমলে নিলে তো আমলে নিলেন, আর উনি যদি আমলে একশো জি নব্বই স্যার। রাখে আমলে নেয় নাই, ওনার কাছে মনে হয়েছে এই মামলাটা আমলে নিলে তো ওই মামলাটা শেয়ার ফরম্যাটে হয়ে গেল, আর ওনার কাছে মনে জি হয়েছে স্যার। যে আমি আমলে নিব না, এটা আমি জিআর জিআর মামলা হোক, এই কারণে থানায় 156(3) সেটাকে রেকর্ড করতে বলবে এই যে আর হিসেবে, মানে এফআইআর হিসেবে। জি ঠিক আছে? জি তাহলে স্যার। একশো ছাপ্পান্ন জি তিন স্যার। মানেই হচ্ছে এখন আমলে কিন্তু নেয় নাই, আর আমলে নিলে তো আর 156(3) কোনো প্রশ্ন আসে না। আসবে না। জি স্যার। জি আচ্ছা, তারপরে দেখেন, আমলে নেওয়ার এখতিয়ার না থাকলে আন্ডারলাইন করবেন 201 ধারায় নালিশ ফেরত দিতে পারে। ফেরত দিতে পারে কয় ধারায়? 201 ধারায়। তারপরে দেখেন 202 ধারায় প্রসেস ইস্যু বা সমন ওয়ারেন্ট আন্ডারলাইন করবেন স্থগিত, পোস্টপনমেন্ট ফর ইস্যু অফ প্রসেস করে আন্ডারলাইন করবেন তদন্ত বা অনুসন্ধানের নির্দেশ দিতে পারে। যদি আপনাকে বলে সে যে প্রসেস ইস্যু স্থগিত কত ধারায়, মনে রাখতে হবে কত ধারায়? 202 ধারায়। মানে উনি সমন বা ওয়ারেন্ট কিছু না দিয়ে, এটা বলে স্থগিত, সমন বা ওয়ারেন্ট না দিয়ে উনি কি করতে পারে? তদন্ত বা অনুসন্ধানের নির্দেশ দিতে পারে। কে পারে? আমলি আদালত। এখন আমার কাছে একটা প্রশ্ন আসছে, আলামিন সাহেব প্রশ্ন করছে যে 202 ধারায় পোস্টপনমেন্ট ফর ইস্যু অফ প্রসেস আসলে কি। শুনেন, এই জিনিসটা আপনি এইভাবে চিন্তা করেন, এটারে আপনি দুই আঙ্গিকে আমার ব্যাখ্যা করতে হবে। এক, যখন ওনার কাছে 200 ধারায় উনি জবানবন্দি নেওয়ার পরে উনি আমলে নিতে পারতো কততে? 190। আমলে নেওয়া মানে হচ্ছে কি? সমান অথবা ওয়ারেন্ট। 204-এর সমান অথবা ওয়ারেন্ট। কিন্তু উনি সমান অথবা ওয়ারেন্ট না দিয়ে উনি করতেছেটা কি? 202 ধারায় তদন্ত বা অনুসন্ধানের নির্দেশ দিচ্ছে। এটা হলো এক ব্যাখ্যা। ওই যে যে আমি সমান বা ওয়ারেন্ট দিচ্ছি না, ওটা স্থগিত রাইখা কি করতেছি? তদন্ত বা অনুসন্ধানের নির্দেশ দিচ্ছে, এলো এক। বুঝতে পারছেন? আচ্ছা, সেকেন্ড যেটা, সেটা হচ্ছে যে 192 বিষয়টা কল্পনা করেন। 192 ধারায় বলছে যে যখন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট যখন কোনো আপনার অপরাধ আমলে নিছে, আমলে নেওয়ার পরে উনি সেইটা স্থানান্তর করে 192 ধারায় কার কাছে? কার কাছে বলেন? অধীনস্থ ম্যাজিস্ট্রেটের কাছে। কিসের জন্য? তাহলে চিফ স্যার কি অলরেডি আমলে নিয়ে নিছে না? তাহলে উনি ট্রান্সফার করছে কার কাছে? আর উনি আমলে নেওয়া মানেই সমন অথবা কি দিছে? ওয়ারেন্ট দিছে। এইটুক তো বুঝতেন। এখন যার কাছে মামলাটা ট্রান্সফার হয়ে গেছে, ওই ম্যাজিস্ট্রেট যদি মনে করে যে না, এটা আমলে না দরকার নাই, আমলে একটু পরে নিব, এই বিষয়ে আরো তদন্ত বা অনুসন্ধান হওয়া দরকার, কিন্তু চিফ স্যার অলরেডি কি করে দিছে? সমন বা ওয়ারেন্ট কিন্তু ইস্যু করে দিছে। তাহলে উনি ওই সমন বা ওয়ারেন্ট স্থগিত রেখে অনুসন্ধান বা তদন্ত করতে পারে। এটাও কত ধারায়? 202 ধারায়।
জি, স্থগিত রেখে আবার তদন্ত অনুসন্ধান করতে পারে ওনার কাছে যদি মনে হয় যে এই ঘটনার আসলে সত্যতা আছে কিনা। বুঝতে পারছেন? 192 পরে, 192 পরে আমি বলেন। স্যার এখানে যেখানে তার ঊর্ধ্বতন কর্মকর্তা এই অর্ডারটা দিচ্ছে এখন কি ওনার অধস্তন যে অফিসার সে কি এই কথাটাকে ভায়োলেট করতে পারবে? হ্যাঁ, ধন্যবাদ। ঊর্ধ্বতন কর্মকর্তা ওনার কাছে কিসের জন্য দিচ্ছে? অনুসন্ধান বা বিচার। তাহলে অনুসন্ধান বা বিচারের জন্য ওনার যা যা করণীয় উনি তা কি করতে পারবে। বুঝতে পারছেন? 202 ধারায়। যাক, হালাল হয়েছে আমার। আসেন, কিছু বুঝতে বললে তো হালাল হয়েছে, দেখেন আসেন। আচ্ছা, 202 ধারায় তো যদি আপনার পরীক্ষায় প্রশ্ন আসে বা ইংলিশে যদি আসে যে পোস্টপোনমেন্ট ফর ইস্যু অফ প্রসেস, কত ধারায়? 202 ধারায়। তারপরে দেখেন, 202 ধারার অধীন তদন্তের পর চূড়ান্ত রিপোর্ট দিলে অভিযুক্তকে গোল দিবেন, অব্যাহতি দিতে পারে, গোল দিবেন 202(2)(খ)। এটা গোল দেন, 202(2)(খ) গোল দিয়ে 3টে স্টার দেন। অভিযুক্তরে অব্যাহতি দিবে কত ধারায়? 202(2)(খ)। এই 2 খ কিন্তু আলাদা না, 2 আর খ কি একসাথে। এবং এখানে একটু নিচে লেখেন অব্যাহতির বিরুদ্ধে প্রতিকার রিভিশন, এটাকে হালকা একটু লিখে রাখেন। মানে যদি কাউকে অব্যাহতি দেওয়া হয় তাহলে যে মামলা নাম যে অভিযোগকারী তার প্রতিকার কি রিভিশন। ইয়াস, জি। তারপরে দেখেন 203 ধারায় নালিশ খারিজ করতে পারে। খারিজের ইংরেজি কি জানেন? ডিসমিস, ডিসমিস। আচ্ছা, তারপরে দেখেন 204-3, 204 ধারায় প্রসেস ইস্যু করতে পারে, ইস্যু অফ প্রসেস। তো এই জায়গায় 204 আলাদা লিখলেও 204-এর সম্পর্ক আছে কার সাথে? 190-এর সাথে। আমলে নেওয়া মানেই 204-এর সমন অথবা কি দেওয়া, ওয়ারেন্ট দেওয়া। এছাড়া আর একটা আছে দেখেন, 205 ধারায়, 205 ধারায় অভিযুক্তকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিতে পারে। অব্যাহতি আমরা 2 জায়গায় পড়েছি, আমি বিস্তারিত একদিন লেখাইছিলাম। 116 ধারায় শান্তি রক্ষার মুচলেকার ক্ষেত্রে অভিযুক্তের অব্যাহতি দেয় 116 ধারায়। আর যে সকল মামলা সমনের মাধ্যমে শুরু হয়েছে সেই সকল মামলায় অব্যাহতি দেয় 205 ধারায়। যদিও আপনি কোর্টে বাস্তবে গেলে প্র্যাকটিসে দেখবেন জিয়ার মামলায়ও আইনজীবীর মাধ্যমে হাজিরা বা আসামির হাজিরা থেকে অব্যাহতি দিচ্ছে কত ধারায়? 205 ধারায়। কারণ উচ্চ আদালতের নজিরে আছে, যদিও সিআরপিসি তে বলা আছে যে 205 ধারা শুধুমাত্র সমনের মামলার ক্ষেত্রে প্রযোজ্য, বাট অ্যাকচুয়ালি উচ্চ আদালতের নজিরে আছে যে যে মামলা ওয়ারেন্ট বা জিআর মামলা সেই ক্ষেত্রেও কি প্রযোজ্য। এখন তাহলে আমরা একটু পড়ি শেষটা, নামাজের আগে শেষ প্যারাটা একটু দেখি। দেখেন যে নালিশি দরখাস্তের ভিত্তিতে অপরাধ আমলে নিতে ম্যাজিস্ট্রেট বাধ্য না। নালিশি দরখাস্ত প্রাপ্তির পর অপরাধ আমলে গ্রহণকারী ম্যাজিস্ট্রেট প্রথমে 200 ধারায় নালিশকারীর আন্ডারলাইন করে শপথ পূর্বক জবানবন্দি গ্রহণ করবে। অতঃপর তিনি নালিশের ভিত্তিতে 190-1 ক ধারায় অপরাধ আমলে নিতে পারে। অপরাধ আমলে গ্রহণকারী ম্যাজিস্ট্রেট যদি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হয় বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হয় তাহলে তিনি মামলাটি বিচার বা অনুসন্ধানের জন্য তার অধীনস্থ ম্যাজিস্ট্রেটের কাছে 192 ধারা কি করবে? প্রেরণ করতে পারে। যদি অপরাধটি আমলযোগ্য হয় তাহলে ম্যাজিস্ট্রেট শপথ গ্রহণের পর, আন্ডারলাইন করেন, অপরাধটি আমলে না নিয়ে এখতিয়ারভুক্ত থানায় প্রাথমিক তথ্য বিবরণ হিসেবে গ্রহণের জন্য নির্দেশ দিতে পারে। এবং 156(3) ধারার অধীনে পুলিশকে তদন্তের নির্দেশ দিতে পারে। তো এখানে একটা কথা আছে, আমলে না নিয়ে। আপনি যদি আমলে নিয়ে ফেলেন তাহলে আর 156 আদেশ দেওয়া যাবে না। বা ম্যাজিস্ট্রেট যদি মনে করে অভিযুক্তকে হাজির হওয়ার জন্য, আন্ডারলাইন করেন, প্রসেস ইস্যু স্থগিত করে তদন্ত বা অনুসন্ধান করাতে পারে। তারপরে দেখেন উক্ত তদন্ত বা অনুসন্ধানের প্রতিবেদনে কোনো অভিযোগ, আন্ডারলাইন করবেন, প্রাথমিকভাবে না পাওয়া গেলে অভিযুক্তকে 202 ধারায় অব্যাহতি দিতে পারে। অব্যাহতিটা আছে কয় ধারায়? 202(2)(ক)। আর এক জায়গা অব্যাহতি আমরা পাইছি, বলেন কোন জায়গা? 126(502) তো ইসের অব্যাহতি, জামিনদারের অব্যাহতি। আমি বলছি আসামির অব্যাহতি, অভিযুক্তের অব্যাহতি না। 16 কেন? 494(ক)। ওই যে পিপি যদি চার্জ গঠনের আগে মামলা প্রত্যাহার করে আসামি কিভাবে অব্যাহতি পাবে। আর এই যে আর একটা অব্যাহতি পেলাম যে প্রাথমিকভাবে তদন্ত বা অনুসন্ধান রিপোর্ট পাওয়ার পরে আসামির কি দিতে পারে? অব্যাহতি দিতে পারে। এবং
203 ধারায় নালিশ খারিজ করতে পারে, কিন্তু 202 ধারার অধীন দাখিলকৃত প্রতিবেদনে মামলায় অগ্রসর হওয়ার কারণ থাকলে 204 ধারায় মামলায় প্রসেস ইস্যু করতে পারে। ম্যাজিস্ট্রেট কোন, আন্ডারলাইন করবেন, ম্যাজিস্ট্রেট কোন পদক্ষেপটি গ্রহণ করবে সেটা মামলার প্রেক্ষাপট অনুসারে তিনি তার নিজস্ব বিবেচনা ও আইন অনুসারে গ্রহণ করতে। তাহলে মনে রাখবেন ভাই, যে এতক্ষণ যা যা বললাম এগুলা কি ম্যাজিস্ট্রেট কোনটা করতে বাধ্য বলেন তো? কোনটা করতে কি উনি বাধ্য? উনি কি করবে না না করবে এটা একান্তই ওনার ব্যাপার। বুঝতে পারছেন? তাহলে উনি ইচ্ছা করলে আমলে নিতে পারে, উনি ইচ্ছা করলে তদন্ত অনুসন্ধান দিতে পারে, উনি ইচ্ছা করলে এফআইআর রেকর্ডের আদেশ দিতে পারে, উনি ইচ্ছা করলে খারিজ করতে পারে, উনি ইচ্ছা করলে আপনার ফেরত দিতে পারে, উনি ইচ্ছা করলে এই যে যা যা বললাম সবকিছুর যে কোনো একটা করতে পারে। তো আমাদের একটু নামাজের বিরতি, নামাজ শেষে আবার শুরু করবো ইনশাল্লাহ। তো দেখেন, নালিশি মামলা বা সিআর কেস অপরাধ আমলে নেওয়ার এখতিয়ার সম্পন্ন ম্যাজিস্ট্রেটের নিকট কমপ্লেইন দায়েরের মাধ্যমে যে ফৌজদারি মামলা শুরু হয় তাকে নালিশি মামলা বলা হয়। এবং এমন মামলা যেহেতু নালিশি রেজিস্টারে তালিকাভুক্ত করা হয়, এটা আন্ডারলাইন করেন, জেনারেল রেজিস্টারের মতো একটা নালিশি রেজিস্টার আছে, তাই এটা সিআর মামলা বা কমপ্লেইন রেজিস্টার্ড কেস নামে পরিচিত। তাইলে সিআর এর পূর্ণরূপ কি? কমপ্লেইন রেজিস্টার্ড কেস। জেআর এর পূর্ণরূপ কি? জেনারেল রেজিস্টার্ড কেস। আচ্ছা, আমরা চলে আসি, দেখেন যে কে নালিশ গ্রহণ করতে পারে। 190 ক ধারা অনুসারে অপরাধ আমলে নেওয়ার এখতিয়ার সম্পন্ন ম্যাজিস্ট্রেটের পাশে মাথায় ছোট্ট একটা ফুট নোট আছে। কত লেখা আপনাদের? 12 বা অন্য একেবারে সবার নিচে চলে আসেন, দেখেন সবার নিচে দেখেন যে ফুটনোটটা লক্ষ্য করেন। অপরাধ আমলে নেওয়ার এখতিয়ার সম্পন্ন ম্যাজিস্ট্রেট হলো চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট এবং আমলে নিতে বিশেষ ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো ম্যাজিস্ট্রেট। এই কথাগুলো বলা হয়েছে 190 ধারায়। তাহলে আমলে নিতে পারে মেট্রোপলিটন এলাকায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, আর জেলা পর্যায়ে পারে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট বা বিশেষ ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো ম্যাজিস্ট্রেট। তো যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় যে দ্বিতীয় তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট কি অপরাধ আমলে নিতে পারে কিনা, সরাসরি পারে না, বাট পারে যদি তাদেরকে বিশেষ ক্ষমতা দেওয়া হয়। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা চলে আসি, দেখেন যে যেখানে ছিলাম যে ম্যাজিস্ট্রেট উক্ত অপরাধ সংগঠিত হয় এমন বিষয়গুলি সম্পর্কে নালিশ পেয়ে অপরাধ আমলে নিতে পারে। মে টেক কগনিজেন্স। তো অর্থাৎ 190 এক ধারায় উল্লেখিত অপরাধ আমলে নেওয়ার এখতিয়ার সম্পন্ন ম্যাজিস্ট্রেটের নিকট নালিশ দায়েরের মাধ্যমে একটি ফৌজদারি মামলা দায়ের করা যায়। এই জায়গায় একটা কথা লিখেন যে আমলে নেওয়া সমান সমান বিচারার্থে গ্রহণ করা। একটু লেখেন, আমলে নেওয়া সমান সমান বিচারার্থে গ্রহণ করা। একবার পরীক্ষায় প্রশ্ন এসেছিল যে অপরাধ বিচারার্থে গ্রহণ সম্পর্কিত বিধানাবলী আলোচনা করুন। তখন কেউ বুঝতে পারে নাই যে এটা আসলে অপরাধ আমলে নিয়ে আসছে, অধিকাংশই লিখছে ওই ম্যাজিস্ট্রেট আদালতের বিচার পদ্ধতি 241 পদ থেকে এই পর্যন্ত। বাট এখানে টেকিং কগনিজেন্স, আমলে নেওয়া বা বিচারার্থে গ্রহণ সবগুলা কি একই একই শব্দ। তো যদি আপনাকে পরীক্ষায় প্রশ্ন আসে যে ম্যাজিস্ট্রেট বিচারার্থে গ্রহণ করে কত দাঁড়ায়? 190 দাঁড়ায়। আচ্ছা, আমরা চলে আসি 200 ধারা, দেখেন ধারা 200, অভিযোগকারী বা নালিশকারীর জবানবন্দি গ্রহণ করা। ইংলিশটা আন্ডারলাইন করবেন, এক্সামিনেশন অফ কমপ্লেইনেন্ট। পুরাতন বইতে ইংলিশ আছে এক্সামিনেশন অফ কমপ্লেইনেন্ট মানে, কমপ্লেইনেন্ট মানে হচ্ছে এই জায়গা যিনি মামলা দায়ের করে তাকে বলে কি কমপ্লেইনেন্ট। ফৌজদারি মামলা দায়ের করার জন্য অপরাধ আমলে নেওয়ার এখতিয়ার সম্পন্ন ম্যাজিস্ট্রেটের নিকট নালিশ দায়ের করা হলে অপরাধ আমলে নিতে ম্যাজিস্ট্রেট কি পদ্ধতি অনুসরণ করবে সেটাই 200 ধারায় উল্লেখ করা হয়েছে। নালিশ গ্রহণকারী ম্যাজিস্ট্রেটের প্রথম দায়িত্ব হলো, আন্ডারলাইন করেন, ম্যাজিস্ট্রেটের নালিশকারীর জবানবন্দি গ্রহণ করা। 200 ধারার বিধান অনুযায়ী
অপরাধ আমলে গ্রহণকারী ম্যাজিস্ট্রেট নালিশকারী আন্ডারলাইন করবেন জবানবন্দি গ্রহণ করতে বাধ্য। উনি জবানবন্দি গ্রহণ করতে কি বাধ্য। তারপরে দেখেন 200 ধারায় বিধান করা হয়েছে নালিশের ভিত্তিতে অপরাধ আমলে নিচ্ছে এমন ম্যাজিস্ট্রেট অবিলম্বে বা তাৎক্ষণিকভাবে, আন্ডারলাইন করবেন, নালিশকারীকে বা উপস্থিত সাক্ষীগণের রোল দিবেন যদি থাকে, যে কয়জনকে উপযুক্ত মনে করে তাদের শপথপূর্বক জবানবন্দি গ্রহণ করবে। তাহলে এখানে একটা জিনিস দেখেন, উনি জবানবন্দি গ্রহণ করবে কার? নালিশকারী। উনি যদি ইচ্ছা করে নালিশকারীর সাথে সাথে যদি কোনো সাক্ষী উপস্থিত থাকে তাহলে তাদের জবানবন্দিও গ্রহণ করতে পারে। যদিও প্র্যাকটিসে দেখবেন যে শুধু যে মামলা যিনি দায়ের করতে এসেছেন তার আহ, জবানবন্দি গ্রহণ করা হয়, বাট ম্যাজিস্ট্রেটের ক্ষমতা আছে যদি সাক্ষীরা থাকে সাক্ষীর জবানবন্দিও গ্রহণ করতে পারে। সেটাও কত ধারায়? 200 ধারায়। দেখেন, এবং দেখেন জবানবন্দি আন্ডারলাইন করুন সারমর্ম লিখিত আকারে লিপিবদ্ধ করবে। ওই যে যে নাম ধাম জিজ্ঞাসা করতেছেন আসামিকে, এটা আবার ম্যাজিস্ট্রেট মহোদয় কি ওটা উনি লিখে নেন সারমর্ম। তারপরে দেখেন যে নালিশকারী বা যে সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা হয়েছে এবং আন্ডারলাইন করেন ম্যাজিস্ট্রেট কর্তৃক উক্ত জবানবন্দি সারমর্মে স্বাক্ষর করবে। আন্ডারলাইন করেন, তিনটে স্টার দেন। নালিশকারী মানে যে নালিশটা করেছে, যে মামলাটা দায়ের করেছে সে, এবং মানে জবানবন্দি দিয়েছে সে, এবং ম্যাজিস্ট্রেট তো লিখলো, ম্যাজিস্ট্রেটও ওই নালিশি মামলার যে সারাংশ বা সামারি আছে সেখানে স্বাক্ষর করবে। হ্যাঁ, সাক্ষী যদি থাকে করবে। তো যদি একটা জিনিস দেখেন যে সাধারণত কোর্টে যারা যান দেখবেন যে ওই জবানবন্দি শেষে বলে যে স্বাক্ষর দিয়ে যাবেন, এই সেই স্বাক্ষর, মানে ওই জায়গায় ম্যাজিস্ট্রেট সবকিছু লিখে স্বাক্ষর করছে, আবার ওই জায়গায় নালিশকারীও কি স্বাক্ষর কি। বুঝতে পারছেন? তাহলে আমি যদি এজাহারের সাথে এফআইআর এর পার্থক্য করি, এজাহারে স্বাক্ষর দেয় শুধু একজন, যখন এফআইআর হিসেবে রেকর্ড হয়ে যায় তখন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাও দেয়, সংবাদদাতাও দেয়, ঠিক আছে? যখন আপনি শুধু অভিযোগটা উকিল সাহেব নিয়ে গেছেন তাহলে ওই জায়গায় স্বাক্ষর করতে শুধু কে? যে মামলাটা করবে সে, নালিশকারী। যখন এই আপনার যে কমপ্লেইন্টের সারমর্ম যখন ম্যাজিস্ট্রেট মহোদয় 200 ধারায় লিপিবদ্ধ করে ফেলবে তখন সেই সারমর্মে স্বাক্ষর করবে কে কে? অভিযোগকারী এবং সেই সাথে হচ্ছে আপনার ম্যাজিস্ট্রেট। বুঝতে পারছেন? তাহলে এখান থেকে এইভাবে প্রশ্ন আসতে পারে যে নালিশি মামলার সারাংশে কে স্বাক্ষর করে। যদি বলে শুধু নালিশি মামলায় কে স্বাক্ষর করে, শুধু কমপ্লেইনে। যদি বলে নালিশি মামলার সারাংশে, তাহলে ম্যাজিস্ট্রেট প্লাস কমপ্লেইনে। বুঝতে পারছেন? আচ্ছা, গতদিন বলছিলাম মনে আছে কিনা বলেন তো, ফৌজদারি কার্যবিধি অনুসারে আহ, ওই যে এফআইআর এ কে স্বাক্ষর করবে? শুধুমাত্র সংবাদদাতা। আর যদি বলে যে প্রাথমিক তথ্য বিবরণ, এটি কে স্বাক্ষর করবে? 154 ধারার কথা বললে শুধু সংবাদদাতা। আর যদি কোনো ধারার কথা না বলে তাহলে হবে সিআরপিসি প্লাস পিআরবি অনুযায়ী কে? সংবাদদাতা প্লাস অফিসার ইন চার্জ। কি আছে? আর হচ্ছে আচ্ছা দেখেন, তো তারপরে আমরা একটু দেখি যে যে ক্ষেত্রে জবানবন্দি গ্রহণ করার প্রয়োজন নাই, আন্ডারলাইন করেন। আমাদের লিখিত পরীক্ষায় প্রশ্ন আসে বা প্রিলিমিনারি পরীক্ষায় প্রশ্ন আসে যে নিম্নের কোন ক্ষেত্রে জবানবন্দি গ্রহণ করা প্রয়োজন নাই। আমরা একটু আগে পড়ে এসেছি যে জবানবন্দি গ্রহণ করা বাধ্যতামূলক নাকি, কিন্তু কিছু কিছু ক্ষেত্র আছে সেই সকল ক্ষেত্রে জবানবন্দি গ্রহণ করা বাধ্যতামূলক না। সেই ক্ষেত্রগুলা কি আমরা সেটা দেখবো। দেখেন, প্রথম যেটা, যে ক্ষেত্রে লিখিত আকারে নালিশ করা হয়, আন্ডারলাইন করেন। পাইছেন তানভীর সাহেব? যে ক্ষেত্রে কি লিখিত আকারে নালিশ করা হয় সেই ক্ষেত্রে আন্ডারলাইন করেন 192 ধারার অধীন মামলা স্থানান্তর করার পূর্বে নালিশকারী বা উপস্থিত সাক্ষীর যদি থাকে জবানবন্দি গ্রহণ বা পরীক্ষা করার প্রয়োজন না। একটু বুঝেন, তার মানে বোঝা যাচ্ছে যে নালিশি মামলা দুই ভাবে দায়ের করা যায়, মৌখিক ভাবে আর কিভাবে, লিখিত ভাবে। যদিও যদিও বর্তমান প্রেক্ষাপটে মৌখিক ভাবে দায়েরের কি নাই, মানে সে সুযোগ আর এখন নাই, কিন্তু ফৌজদারি কার্যবিধি 200 ধারায় বলা আছে যে জবানবন্দি মৌখিক ভাবে হতে পারে, আবার কি নালিশি লিখিত আকারে, মানে জবানবন্দি না ঠিক নালিশি দরখাস্ত, এটা মৌখিক আকারে দায়ের করা যায় অথবা কি লিখিত আকারে। এখন ধরেন এখানে বলতেছে
যে যদি দরখাস্তটা লিখিত হয়, তাহলে যদি আপনি জবানবন্দি না নিয়ে 192-তে মামলা ট্রান্সফার করে দেন, 192-এর কাহিনী মনে আছে? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পাঠাচ্ছে কার কাছে? অধীনস্থ ম্যাজিস্ট্রেটের কাছে। তাইলে যদি আপনি জবানবন্দি না নিয়ে 192-তে পাঠান, তাহলে যার কাছে পাঠাইছেন সে জবানবন্দি নিবে। বুঝতে পারছেন? আর যদি উনি জবানবন্দি নেওয়ার পরে পাঠায়, তাহলে যার কাছে পাঠাইছে তার আর জবানবন্দি নেওয়ার দরকার নাই। তাহলে জবানবন্দি একবার হবে, 192 ট্রান্সফার করার আগে অথবা পরে। যদি আগে হয় তাহলে পরে দরকার নাই, আর যদি পরে হয়, মানে আগে না হইলে পরে অবশ্যই দরকার আছে। তাহলে এখানে বলতেছে যদি কি হয় বলেন, লিখিত হয়। তারপরে দেখেন, যে কোনো মামলায় যে ক্ষেত্রে বলতেন আদালত লিখিত আকারে নালিশ দায়ের করে, এই জায়গায় 220 আছে, এটা 200 করে দেন। 220 আছে না? 200 ধরেন, ওই 2 দিয়ে শূন্য করেন। 220 তো আছে, হবে 200। যদি আদালত লিখিত আকারে নালিশ দায়ের করে, এই কথাটার অর্থ কি? আমি একটু ব্যাখ্যা দিই, শুনেন। যে ক্ষেত্রে মামলা দায়ের করতেছে স্বয়ং আদালত, মানে মামলার বাদী হচ্ছে আদালত, অন্য কেউ না। মানে এক আদালত বাদী হয়ে মামলা দায়ের করতে যাচ্ছে আমলি আদালতে। কেমনে? বিষয়টা হচ্ছে এরকম, ধরেন আমরা সামনে পড়বো, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অফিস, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে একটা মামলা বিচার চলতেছে, সাক্ষ্য গ্রহণ চলতেছে, এমন সময় একজন মিথ্যা সাক্ষ্য দিতে আসছে। তখন ওনার কাছে এটা ধরা পড়ছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে। তাহলে ওই মামলার বিচার যা হোক না না হোক, ওই যে মিথ্যা সাক্ষ্য উপস্থাপন করলো, ওইটা কি আলাদা একটা অপরাধ? আলাদা একটা অপরাধ। তখন ওই বিষয়ে, ওই যে যে মামলায় মিথ্যা সাক্ষ্য দিতে আসলো, ওই বিষয়ে ওই আদালতের উকিলরা কেউ মামলা করলে হবে না। ওই মামলাটা করতে হবে চিফ স্যারকে বাদী হয়ে। কাকে বলেন? স্বয়ং চিফ স্যারকে, অথবা চিফ স্যারের নির্দেশে অন্য কোনো সরকারি কর্মকর্তা। অন্য আমাদের ফৌজদারি কার্যবিধির 195 ধারায় বলা হয়েছে যে সরকারি কর্মকর্তা রিলেটেড মামলা ওই বা আদালতের যদি কোনো ঘটনা ঘটে, আদালতকে বাদী হয়ে মামলা করতে হবে। অন্য কেউ বাদী হয়ে মামলা করলে আদালতে আমলে নিবে না। তাহলে এই ক্ষেত্রে ধরেন চিফ স্যার ওই মিথ্যা মামলাটা যদি উনি গোপালগঞ্জ আমলি আদালতে এসে দায়ের করবে, তাহলে এই ক্ষেত্রে জবানবন্দি গ্রহণের কি দরকার নাই, কারণ এই ক্ষেত্রে নালিশকারী হচ্ছে স্বয়ং একজনকে আদালত। আচ্ছা, এরপরে আমরা চলে এসে দেখেন, সরকারি কর্মকর্তা তার অফিসিয়াল দায়িত্ব পালনে, আন্ডারলাইন করবে, লিখিত আকারে নালিশি দরখাস্ত দায়ের করে, সেই ক্ষেত্রেও নালিশকারীর বা উপস্থিত সাক্ষীর জবানবন্দি গ্রহণ করার প্রয়োজন নাই। ধরেন সরকারি দায়িত্ব, সরকারি কর্মকর্তা তার অফিসিয়াল দায়িত্ব পালনকালে যদি কোনো মামলা করে, অফিসিয়াল দায়িত্ব পালনকালে মামলা কেমনে কি? ধরেন সরকারি কর্মকর্তা 144 আমরা শেষ করে আসছি, আসছি না ভাই? 144 এর আদেশ দিলে ম্যাজিস্ট্রেট, জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট 145 এর আদেশ দিলে সংক্ষুব্ধ পক্ষের প্রতিকার কি? ডিভিশন। রিভিশন স্যার, রিভিশন। রিভিশনের হলো পরের কথা। এখন 144 জারি করলো, জারি করার পরে লোকজন মানে নাই, 144 এর আদেশ কি করছে? ভঙ্গ করছে। তার মানে আপনি নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদেশ কি করছেন? ভঙ্গ করছেন। তাহলে এই ক্ষেত্রে সে দণ্ডিত হবে কতদিন পড়াইছিলাম, কত দ্বারায়? দণ্ডবিধির 188 দ্বারায়। এখন 188 দ্বারায় আপনি তার সাথে সাথে শাস্তি দিতে পারবেন না। ওই ম্যাজিস্ট্রেটকে, যে ম্যাজিস্ট্রেটের আদেশ ভঙ্গ করছে, উনাকে বাদী হয়ে মামলা দায়ের করতে হবে আমলি আদালতে। এবং এই ক্ষেত্রে যেহেতু উনি সরকারি কর্মকর্তা, উনার জবানবন্দি গ্রহণ করার কি প্রয়োজন নাই। তাহলে বুঝছেন, যদি নালিশি দরখাস্ত কি হয়, লিখিত হয়, তাহলে 192 ধারায় ট্রান্সফারের পূর্বে জবানবন্দি গ্রহণের দরকার নাই। যখন স্বয়ং আদালত কোনো মামলা দায়ের করে, সেই ক্ষেত্রে জবানবন্দি গ্রহণের প্রয়োজন নাই। যখন কোনো সরকারি কর্মকর্তা তার অফিসিয়াল দায়িত্ব সম্পর্কিত কোনো মামলা দায়ের করে, সেক্ষেত্রেও জবানবন্দি গ্রহণের দরকার নাই। সবশেষেরটা দেখেন, এটা আমরা পড়ছি, যখন 192 ধারার অধীনে একটি মামলা স্থানান্তর করা হয়েছে, যে ম্যাজিস্ট্রেট হস্তান্তর করেছে, আন্ডারলাইন করে, তিনি ইতিমধ্যেই নালিশকারী বা উপস্থিত সাক্ষীর জবানবন্দি গ্রহণ করলে, মানে 192 ধারায় স্থানান্তরের আগেই সে জবানবন্দি কি করেছে? গ্রহণ করেছে। যে ম্যাজিস্ট্রেটের নিকট মামলাটি প্রেরণ করা হলো, তিনি পুনঃ জবানবন্দি গ্রহণ করতে বাধ্য থাকবে না। বুঝতে পারছেন? তাহলে যে ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাইলো,
192 ধারায় স্থানান্তরের আগে যদি জবানবন্দি গ্রহণ করে, তাহলে যার কাছে পাঠাইলো তার কাছে আর কি লাগবে না, তার আর জবানবন্দি গ্রহণ করা লাগবে না। তাহলে আপনি যদি এখন থেকে বুঝে যান, লিখিত পরীক্ষায় প্রশ্ন আসে যে কোন কোন ক্ষেত্রে জবানবন্দি গ্রহণ করা বাধ্যতামূলক না, তাহলে আপনি বলবেন যে 192 ধারায় যদি মামলা স্থানান্তর করে, তাহলে প্রথমে জবানবন্দি না নিলে নাও নিতে পারে, এই ক্ষেত্রে বাধ্যতামূলক না। আদালত স্বয়ং মামলা করলে বাধ্যতামূলক না। সরকারি কর্মকর্তা মামলা করলে বাধ্যতামূলক না। আর যে ক্ষেত্রে কোনো মামলা 192 ধারা স্থানান্তর করার পূর্বে আমলে নেওয়া হয়েছে, তাহলে পরে যার কাছে পাঠাইছে তার জন্য বাধ্যতামূলক না। কে বুঝেন নাই বলেন তো? আচ্ছা, আমরা একটু ডান সাইডে চলে আসি, এই জায়গা পড়া হয়নি যতটুকু, যে নালিশি মামলা প্রাপ্তির পর ম্যাজিস্ট্রেটের নিকট দুইটি উপায় থাকে, পাইছেন? 200 ধারায় শপথপূর্বক নালিশকারীর জবানবন্দি গ্রহণ করে 190 একের ক ধারায় অপরাধ আমলে নিতে পারে। আমলে নিবে কততে? 190 একের ক। এটা তো আমরা জানি না, অবশ্যই জানি। যদি তিনি চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হয় বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হন, তাহলে তিনি যে মামলা আমলে নিয়েছে, আন্ডারলাইন করেন, তিনি যে মামলা কি নিয়েছে, আমলে নিয়েছে, উক্ত মামলা তিনি তার অধীনস্থ কোনো ম্যাজিস্ট্রেটের নিকট অনুসন্ধান বা বিচারের জন্য 192 ধারায় ট্রান্সফার করতে পারে। এটাও আমরা জানি কিনা? এটাও আমরা জানি। তারপরে দেখেন, এই 192 ধারার অধীন মামলা ট্রান্সফার করার পূর্বে নালিশকারীকে বা উপস্থিত সাক্ষীকে যদি থাকে জবানবন্দি গ্রহণ করার প্রয়োজন নাই। যে ম্যাজিস্ট্রেটের নিকট ট্রান্সফার করা হয় মূলত তিনি জবানবন্দি গ্রহণ করবে। বলতেছে 192 ধারায় মামলা ট্রান্সফারের পূর্বে জবানবন্দি গ্রহণের দরকার নাই, যার কাছে পাঠাইছে সে গ্রহণ করবে। কিন্তু চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 192 ধারায় মামলা ট্রান্সফার করার পূর্বে নালিশকারী বা উপস্থিত সাক্ষীর জবানবন্দি গ্রহণ করলে, তারা যদি কি করে, নালিশকারী বা উপস্থিত সাক্ষী যদি কি করে, জবানবন্দি গ্রহণ করে, সে ম্যাজিস্ট্রেটের নিকট মামলাটি অনুসন্ধান বা বিচারের জন্য 192 ধারায় ট্রান্সফার করা হলো, তিনি পুনরায় জবানবন্দি গ্রহণ করতে বাধ্য। কাহিনী বুঝতেন? যে জবাব, যদি সে 192-তে ট্রান্সফার করার আগে জবানবন্দি নাই, তাহলে পরে আর নেওয়ার দরকার নাই। আর যদি আগে না নেয়, তাহলে পরে অবশ্যই, মানে যে কোনো ট্রান্সফারের আগে নিবে অথবা পরে নিবে, যে কোনো এক সময় অবশ্যই নিতে হবে। আচ্ছা, এরপরে আমরা চলে আসি, দেখেন আগে যদি জবানবন্দি না নেওয়া হয়, না আগে জবানবন্দি নাই তারপরে আমলে নাই। দেখেন, জি ভাই বলেন। ট্রান্সফারের আগে যদি জবানবন্দি না নেওয়া হয় সেক্ষেত্রে তো বাদ। হ্যাঁ, ট্রান্সফারের আগে যদি না নেওয়া হয়, তাহলে ট্রান্সফার যখন করলো, যার কাছে করলো সেই ম্যাজিস্ট্রেটটিতে কি বাধ্য, কারণ জবানবন্দি একবারও কি এখনো নাই নাই। কিন্তু যদি জবানবন্দি নিয়ে প্রেরণ করা হয়, তাহলে কি হবে? হ্যাঁ, বাধ্য না। দেখেন, আমলযোগ্য অপরাধ বিষয়ে নালিশি দরখাস্ত প্রাপ্তির পর একটু পড়ি, দেখেন। প্রাপ্তির পর ম্যাজিস্ট্রেট 200 ধারার অধীন আমলে গ্রহণ না করে নালিশি দরখাস্তটি পুলিশের নিকট পাঠাতে পারে, এবং পুলিশ উক্ত নালিশি দরখাস্তটি প্রাথমিক তথ্য বিবরণী হিসেবে গ্রহণ করে আন্ডারলাইন করেন 156(3) ধারা অনুসারে তদন্ত শুরুর জন্য নির্দেশ দিতে পারে। কত ধারায়? 156(3) মানে সেটা কি এফআইআর হিসেবে। তারপরে দেখেন, কিন্তু আমলযোগ্য অপরাধ বিষয়ে নালিশি দরখাস্ত ম্যাজিস্ট্রেট 200 ধারার অধীন আন্ডারলাইন করবেন, একবার আমলে গ্রহণ করলে, একবার আমলে গ্রহণ করলে, তারিখটা দিয়ে লেখেন হাফিজ, একবার আমলে গ্রহণ করলে তিনি নালিশি দরখাস্তটি প্রাথমিক তথ্য বিবরণী হিসেবে গ্রহণের জন্য পুলিশকে নির্দেশ দিতে পারে। আন্ডারলাইন করেন, উনি যদি একবার আমলে নিয়ে নেয়, তাহলে কিন্তু 156(3) এর আদেশ দিতে পারবে না। উনি যদি 156(3) আদেশ দিতে হয়, আদেশটা কখন দিবে? আমাদের আগে। এবং উহার ভিত্তিতে 156(3) ধারায় তদন্তের নির্দেশ দিতে পারে। আমলে গ্রহণ করার পর ম্যাজিস্ট্রেট 202, এইটা দেখেন আন্ডারলাইন করে, আলামিন সাহেব এই লাইনটা দেখেন, আমলে গ্রহণ করার পর ম্যাজিস্ট্রেট 202 ধারার অধীন প্রসেস ইস্যু স্থগিত করে অনুসন্ধান বা তদন্ত করতে করাতে পারে। দেখছেন, মানে অলরেডি আমলে কি নেওয়া হয়ে গেছে, তারপরেও উনি ইচ্ছা করলে, ওই আমলে নেওয়া মানেই তো প্রসেস ইস্যু করা, সেটা উনি স্থগিত করতে পারে। কত ধারায়? 202 ধারা অনুসন্ধান বা তদন্ত করতে পারে, অথবা 203 বা 204 ধারা অনুসারে করবে। দেখেন, 202 ধারার অধীন তদন্ত অনুসন্ধান প্রতিবেদন আসার পর মামলায় অগ্রসর হওয়ার কারণ না থাকলে 203 ধারার অধীন মামলা
নালিশ খারিজ ডিসমিসড কমপ্লেইন করতে পারে, কিন্তু মামলায় অগ্রসর হওয়ার কারণ থাকলে কি করবে? 204 ধারার অধীন প্রসেস ইস্যু ইস্যু অফ প্রসেস করতে পারে তথা সমন বা ওয়ারেন্ট ইস্যু করতে পারে। এগুলা কিন্তু আমাদের সবই আলোচনা করা হয়েছে। তো জেনে রাখা ভালোতে যদি আমরা একটু আসি, দেখেন যে নালিশের ভিত্তিতে ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে গ্রহণ করে 190 কততে, একের ক। আর ম্যাজিস্ট্রেটের নিকট নালিশ আন্ডারলাইন করবেন মৌখিক ভাবে বা লিখিত ভাবে দায়ের করা যায়। তো যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে নালিশ দায়ের করা যায় কিভাবে, মৌখিক ভাবে বা লিখিত ভাবে। তারপরে দেখেন উল্লিখিত ব্যতিক্রম ছাড়া 200 ধারায় নালিশকারী জবানবন্দি গ্রহণ করতে ম্যাজিস্ট্রেট বাধ্য। তাহলে তানভীর আলম খান বলেন যে ব্যতিক্রম গুলা কি কি, কোন কোন প্রেক্ষাপটে আপনার জবানবন্দি গ্রহণ করা বাধ্যতামূলক না, জবানবন্দি গ্রহণ করতে বাধ্য না, কোন কোন প্রেক্ষাপটে? আর এই বলেন রুবেল, বলেন রুবেল প্লিজ বলেন। আমি বলবো, হ্যাঁ দেখে বলবেন। এটা একটু ধরে দেন ওনাদের। সেক্ষেত্রে আদালত নিজে বাদী হয়, হ্যাঁ সেক্ষেত্রে জবানবন্দি নেওয়ার প্রয়োজন নেই। জি। আর যদি সরকারি কর্মকর্তা হয় তাহলে সেক্ষেত্রে তার জবানবন্দি নেওয়ার প্রয়োজন নাই। জি। আর একটা আসলে আপনার যদি 192 ধারার মধ্যে যদি জবানবন্দি গ্রহণ করে, যদি জবানবন্দি গ্রহণ করে তাহলে স্যার পরবর্তীতে যেখানে বিচার করে ট্রান্সফার করবেন সেখানে জবানবন্দি গ্রহণ করতে পারবে না। আর যদি স্যার ওই জবানবন্দি যদি গ্রহণ যদি না করেন তাহলে তার পরবর্তীতে। ধন্যবাদ, ধন্যবাদ। দেখেন, তো আমরা 1 নম্বরে একটা প্রশ্ন আছে দেখি, 13 জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায়, ত্রয়োদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় একটা প্রশ্ন এসেছে। দেখেন, দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর 1898 এর কোন ধারায় নালিশের দরখাস্ত প্রাপ্তির পর ম্যাজিস্ট্রেট অভিযোগকারী জবানবন্দি রেকর্ড করেন? খুব কঠিন প্রশ্ন। জবানবন্দি রেকর্ড করে কত ধারায়? 200 ধারায়। তারপরে দেখেন, দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর 1898 200 ধারায় জবানবন্দি গ্রহণ করা বাধ্যতামূলক যদি অভিযোগটি কি হয়, মৌখিক হয়। ঠিক আছে, মৌখিক হয়। আর বাকি যা যা আছে এগুলা পারবেন একই টাইপের। আপনারা সেলফ প্র্যাকটিসের 2 নম্বর প্রশ্নটা দেখেন। সেলফ প্র্যাকটিসের 2, যে ম্যাজিস্ট্রেটের নিকট নালিশ দায়ের করতে পারে অপরাধ সম্পর্কে জ্ঞাত যে কোনো ব্যক্তি। 3টা স্টার দেন। এটা কি হবে? অপরাধ সম্পর্কে জ্ঞাত যে কোনো ব্যক্তি। 5 নম্বর প্রশ্নটা দেখেন, যে নালিশি দরখাস্ত গ্রহণকালে নালিশকারীকে এবং উপস্থিত সাক্ষীকে যদি থাকে একজন ম্যাজিস্ট্রেট কি শপথপূর্বক পরীক্ষা করতে কি বাধ্য? ঠিক আছে। 6 নম্বর প্রশ্নটা ভিভিআই, যে ফৌজদারি কার্যবিধির 200 ধারায় ম্যাজিস্ট্রেট কর্তৃক লিপিবদ্ধকৃত নালিশের সারমর্মে স্বাক্ষর করবে কে? যে নালিশকারী বা সাক্ষীকে পরীক্ষা করা হয়েছে এবং সেই সাথে হচ্ছে কে? ম্যাজিস্ট্রেট। 7 নম্বর প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। দেখেন, যে ক্ষেত্রে অভিযোগকারী লিখিত আকারে অভিযোগ দায়ের করে সেই ক্ষেত্রে অভিযোগকারীকে পরীক্ষা করার প্রয়োজন নেই 192 ধারায় মামলা বদলির পূর্বে। পূর্বে পরীক্ষা করার প্রয়োজন নাই, বাট যদি পরীক্ষা করে তাহলে পরে আর পরীক্ষা করার প্রয়োজন নাই। ঠিক আছে, আমরা 201-এ চলে আসি। দেখেন 201 ধারা, ধারা 201, এখতিয়ারবিহীন ম্যাজিস্ট্রেটের নিকট নালিশ দায়েরের ফলাফল। আন্ডারলাইন করেন, এখতিয়ারবিহীন ম্যাজিস্ট্রেটের নিকট নালিশ দায়েরের ফলাফল। একটা জিনিস মনে রাখেন, আমরা জানি নালিশ দায়ের করা যায় কয় ভাবে, লিখিত আর মৌখিক। আপনি যদি মৌখিক ভাবে নালিশ দায়ের করেন তাহলে ভুল আদালতে গিয়ে নালিশ দায়ের করলে আপনারে সশরীরে সেই জায়গা যথাযথ আদালতে পাঠাই দিবে। আর আপনি যদি লিখিত আকারে নালিশ দায়ের করেন তাহলে আর আপনারে পাঠাবে না, পাঠাবে কারে? ওই দরখাস্তটারে পাঠাই দিবে। বুঝতে পারছেন? তাহলে কমপ্লেইন দিলে লিখিত জিনিস দিলে লিখিত জিনিস পাঠাবে, আর মৌখিক দিলে স্বয়ং আপনারে পাঠাবে। এই কথাটাই বলতেছে কত ধারায়? 201 ধারায়। দেখেন, লিখিত আকারে নালিশ দায়ের করলে অপরাধ আমলে নেওয়ার এখতিয়ার নেই এমন কোন ম্যাজিস্ট্রেটের নিকট যদি লিখিত আকারে নালিশ দায়ের করা হয় তাহলে তিনি উপযুক্ত আদালতে পেশের জন্য নালিশটি ফেরত দিবেন। দেখছেন, লিখিত আকারে নালিশ দায়ের করলে কি করবে? উপযুক্ত আদালতে পেশের জন্য ফেরত দিবে। আর যদি দেখেন লিখিত আকারে নালিশ দায়ের না করলে, যদি লিখিত আকারে নালিশ দায়ের না করা হয় অর্থাৎ মৌখিক ভাবে নালিশ দায়ের করা হয়
তাহলে ম্যাজিস্ট্রেট নালিশকারীকে উপযুক্ত আদালতে প্রেরণ করবে। তাহলে কখন দরখাস্ত দিবে, ফেরত পাঠাবে, আর কখন নালিশকারী পাঠাবে বলেন? লিখিত আকারে দিলে দরখাস্ত, আর মৌখিক আকারে দিলে 2022 সালের পরীক্ষা একটা প্রশ্ন এসেছে, দেখেন যে নালিশি মামলার ক্ষেত্রে কোনো ম্যাজিস্ট্রেটের নিকট নালিশ গ্রহণের এখতিয়ার না থাকলে কি করবেন। ওনার যদি এখতিয়ার না থাকে, এখানে বলছে যে ফেরত দিবেন, উপযুক্ত আদালতে প্রেরণ করবেন। সো এখানে উত্তর যৌক্তিক হচ্ছে ফেরত দিবেন। বুঝতে পারছেন? আচ্ছা, এরপর আমরা 202 ধারায় চলে আসি। 202 ধারা, প্রসেস ইস্যু স্থগিত করা বা ইংলিশটা আন্ডারলাইন করেন, পোস্টপোনমেন্ট ফর ইস্যু অফ প্রসেস। পোস্টপোনমেন্ট মানে কি? 200 অপরাধের নালিশ নালিশ প্রাপ্তির পর ম্যাজিস্ট্রেট অভিযুক্তকে হাজির হতে বাধ্য করার জন্য ইস্যু অফ প্রসেস বা সমন বা ওয়ারেন্ট স্থগিত করতে পারে কত ধারায়? 202 এর 1 ধারায়। নালিশি দরখাস্ত প্রাপ্তির পর ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে গ্রহণ না করে, আন্ডারলাইন করবেন, যে ব্যক্তির বিরুদ্ধে নালিশ করা হয়েছে তাকে হাজির হতে বাধ্য করার জন্য 202 এর 1 ধারায় সমন বা ওয়ারেন্ট জারি স্থগিত করতে পারে এবং অভিযোগের সত্যতা নির্ধারণের জন্য তদন্ত অনুসন্ধানে নির্দেশ দিতে পারে। মামলায় অগ্রসর হওয়ার কারণ থাকলে অভিযুক্তকে হাজির হতে বাধ্য করতে ইস্যু অফ প্রসেস 204 এর 1 ধারায় জারি করতে পারে। কি করবে না না করবে এটা কার এখতিয়ার? ম্যাজিস্ট্রেটের এখতিয়ার। তারপরে দেখেন, এই যে দেখতেন ফৌজদারি কার্যবিধি 1898 202 ধারায় বিধান করা হয়েছে, যে অপরাধ আমলের এখতিয়ার ম্যাজিস্ট্রেটকে দেওয়া হয়েছে সেই অপরাধের নালিশ প্রাপ্তির পর বা যে নালিশটি তার নিকট 192 ধারায় হস্তান্তর করা হয়েছে, এটা আন্ডারলাইন করেন, যে নালিশটি তার নিকট কত ধারায় 192 ধারায় হস্তান্তর করা হয়েছে তার প্রাপ্তির পর, যদি তিনি উপযুক্ত মনে করে। আলামিন সাহেব এটা দেখেন, মানে উনি যখন 192 ধারায় ওনার কাছে কোনো মামলা এসেছে, তখন যদি তিনি উপযুক্ত মনে করেন, লিখিত আকারে কারণ লিপিবদ্ধ করে যে ব্যক্তির বিরুদ্ধে নালিশ করা হয়েছে তাকে হাজির হতে বাধ্য করার ইস্যু অফ প্রসেস 202 এর 1 ধারায় ম্যাজিস্ট্রেট কি করতে পারে? স্থগিত করতে পারে। মানে চিফ স্যার তো আমলে নেওয়ার পরেই ট্রান্সফার করে 100 কত ধারায়, 92 ধারায়। তা যার কাছে পাঠাইলো সে যদি মনে করে যে এই বিষয়ে আরো তদন্ত বা অনুসন্ধান হওয়ার দরকার আছে, কিন্তু চিফ স্যার তো অলরেডি আমলে নিয়ে ফেলছে, তাহলে যার কাছে পাঠাইলো সে করবে কি? স্থগিত করতে পারে। কত ধারায়? 202 ধারায়। এবং নালিশের সত্যতা বা মিথ্যা নির্ধারণের উদ্দেশ্যে আন্ডারলাইন করবেন, মামলাটি নিজে অনুসন্ধান করতে পারে, সে স্বয়ং নিজে অনুসন্ধান করতে পারে। যদি তিনি আন্ডারলাইন করবেন তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট না হয়, তাহলে তিনি ওনার অধীনস্থ যে কোনো ম্যাজিস্ট্রেট বা পুলিশকে বা অন্য কোনো ব্যক্তিকে, যেমনটি তিনি উপযুক্ত মনে করেন, উক্ত মামলা অনুসন্ধান বা তদন্ত করার নির্দেশ দিতে পারে। তাহলে কোন শ্রেণীর ম্যাজিস্ট্রেট অনুসন্ধান করার নির্দেশ দিতে পারেন না জানেন? কেন বলেন তো? কারণ অনুসন্ধান তো তার অধীনস্থ কাউরে দিতে হয়, তৃতীয় শ্রেণীর অধীনস্থ কেউ আছে? তাই তাহলে পরীক্ষায় এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যদি কখনো পরীক্ষায় প্রশ্ন আসে যে কোন শ্রেণীর ম্যাজিস্ট্রেট অনুসন্ধানের আদেশ দিতে পারে না, কোন শ্রেণীর ম্যাজিস্ট্রেট? তৃতীয় শ্রেণীর। আচ্ছা, জেনে রাখা ভালো, ওটা একটু শেষ করে ফেলি, দেখেন নামাজের আগে। 202 ধারায় ম্যাজিস্ট্রেট কর্তৃক প্রদত্ত তদন্তের আদেশ অনুসারে তদন্ত সম্পন্ন করে যখন পুলিশ ফাইনাল রিপোর্ট দাখিল করে, ম্যাজিস্ট্রেট 202 খ ধারায় এমন রিপোর্ট গ্রহণ করে অভিযুক্তকে অব্যাহতি দিতে পারে। একটু কাহিনী ধরেন, ম্যাজিস্ট্রেট যৌতুকের মামলা করার পরে ম্যাজিস্ট্রেট তদন্ত করতে দিল পুলিশকে, পুলিশ তদন্ত রিপোর্ট জমা দেওয়ার পরে এরকম যদি দেয় যে স্বামী ঠিকই যৌতুক চাইছে কিন্তু শ্বশুর শাশুড়ির কোনো দোষ নাই, তাহলে আমলে নিল স্বামীর বিরুদ্ধে, আর বাকি দুইজনে কি দিবে? অব্যাহতি দিবে। কত ধারায়? 202 2 খ। আচ্ছা, তারপরে দেখেন 202 ধারায় তদন্ত বা অনুসন্ধানের ফলাফল বিবেচনা করে যদি ম্যাজিস্ট্রেট মনে করে মামলায় অগ্রসর হওয়ার কোনো কারণ নেই, তাহলে 203 ধারায় আন্ডারলাইন করে অভিযোগ খারিজ করতে পারে, এবং অগ্রসর হওয়ার কারণ থাকলে 204 ধারায় সমন বা ওয়ারেন্ট ইস্যু করতে পারে। আমরা সেলফ প্র্যাকটিসের 2 নম্বর প্রশ্নটা দেখেন ভাই, যে অপরাধ আমলে গ্রহণ করার সময় যদি ম্যাজিস্ট্রেট দেখতে পান অপরাধটি আমলে এর এখতিয়ার তার নেই, তাহলে কি করবেন?
উপযুক্ত আদালতে পেশের জন্য নালিশটি কি করবে, ফেরত পাঠাবে। আর মোটামুটি যা আছে সবই গুরুত্বপূর্ণ। নামাজের পরে আমরা হালকা পরে ক্লাস টেস্টটা হবে, অল্প একটু পরে নামাজের বিরতি। তো দেখেন, 203 ধারা নালিশ খারিজ, ডিসমিসাল অফ কমপ্লেইন্ট। যে ম্যাজিস্ট্রেট নালিশ খারিজ করতে পারে, 203 ধারায় একজন ম্যাজিস্ট্রেট নালিশ খারিজ করে দিতে পারে। যে ম্যাজিস্ট্রেটের নিকট নালিশ দায়ের করা হয়েছিল বা যার নিকট নালিশ বদলি করা হয়েছিল, মানে যার কাছে নালিশ করছিলেন অথবা যার কাছে বদলি করা হয়েছিল, বদলি করছিল কত ধারায়, 192, শুধুমাত্র সেই ম্যাজিস্ট্রেট 203 ধারায় নালিশ খারিজ করতে পারে। তারপরে দেখেন যে নালিশ খারিজ করতে ম্যাজিস্ট্রেট যে সকল বিষয় বিবেচনা করবে, 200 ধারার অধীন নালিশকারীর শপথপূর্বক বক্তব্য, মানে 200 ধারায় যে জবানবন্দিটা নেওয়া হয় সেটা, আর 202 ধারার অধীন তদন্ত বা অনুসন্ধানের ফলাফল যদি থাকে, তাহলে হয় তিনি শপথপূর্বক জবানবন্দি ওটার উপর ভিত্তি করে দিবেন, অথবা কি তদন্ত বা অনুসন্ধানের ফলাফল। তারপরে দেখেন যে নালিশকারীর শপথপূর্বক বক্তব্য যদি থাকে এবং 202 ধারার অধীন তদন্ত বা অনুসন্ধানের ফলাফল যদি থাকে, বিবেচনা করার পর ম্যাজিস্ট্রেট যদি মনে করে যে মামলা পরিচালনা বা অগ্রসর হওয়ার কোনো কারণ নেই, তাহলে ম্যাজিস্ট্রেট নালিশ খারিজ করতে পারে। তাহলে নালিশ খারিজ করে কত ধারায়, 203 ধারায়। সরাসরিও খারিজ করতে পারে, অথবা তদন্ত অনুসন্ধান প্রতিবেদন আসার পরেও খারিজ করতে পারে। জেনে রাখা ভালো, দেখেন যে 203 ধারায় নালিশ খারিজ বলতে অভিযুক্ত ব্যক্তির অব্যাহতি বা খালাস বোঝায় না। 203 ধারায় যদি নালিশ খারিজ করে তাহলে এটা অব্যাহতি বা খালাস বোঝায় না। আচ্ছা, প্রতিকার দেখেন, প্রতিকার যদি নালিশ খারিজ করা হয় তাহলে তার প্রতিকার কি, তার প্রতিকার হচ্ছে দুইটা। হয় সে নালিশ খারিজের আদেশের প্রতি রিভিশন করবে দায়রা জজের কাছে বা হাইকোর্ট বিভাগে, অথবা সে কি করবে, অথবা সে নতুন মামলা দায়ের করবে। দেখেন 203 ধারায় ম্যাজিস্ট্রেট নালিশ খারিজের আদেশ দিলে তার বিরুদ্ধে রিভিশন করা যায়। যে ক্ষেত্রে 203 ধারায় ম্যাজিস্ট্রেট অভিযোগ খারিজ করে, সেক্ষেত্রে দায়রা জজ বা হাইকোর্ট বিভাগ 436 বা 439 ধারায় অধিকতর অনুসন্ধানে নির্দেশ দিতে পারে। আমার এখানে যেটা মনে রাখবেন, এই জায়গা জাস্ট মনে রাখেন রিভিশন করে, রিভিশন দায়রা জজের কাছে রিভিশন হলো 439 ক, আর হাইকোর্ট বিভাগে রিভিশন হলো 439। তো যখন কোন নালিশ খারিজ বা অব্যাহতির বিরুদ্ধে রিভিশন করে, তখন রিভিশন আদালত অধিকতর অনুসন্ধান করতে পারে 436 দ্বারা, এই হচ্ছে বোঝানো হয়েছে। বাট যদি 35, আপনাকে 35 যে স্যার, 35। কামরুজ্জামান সাহেব 35-এ কি বলেন? অনুসন্ধান না, 35, 35, 39, 39 ক। না, অনুসন্ধান 35 না, অনুসন্ধান 436। 435-এ আছে নথি তলব, দণ্ড স্থগিত, জামিন। সরি স্যার, তাহলে আমার বুঝছে। হ্যাঁ, দেখেন, তাহলে নালিশ খারিজ করলে কি করতে পারে, রিভিশন দায়ের করতে পারে, অথবা 203 বা 204-এর 3 ধারায় নালিশ খারিজ করলে একই বিষয়ে নতুন অভিযোগ দায়ের করা যাবে। দেখেন 17 বিএলসি এটি 2012, এই ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধির 403 ধারার দোবারা সাজার নীতি প্রযোজ্য হবে না। দোবারা সাজার নীতি যারা জানেন না, আমরা সামনে পড়বো 403 ধারায় ডক্ট্রিন অফ ডাবল জিওপার্টি, অর্থাৎ একই বিষয় নিয়ে একবার যদি বিচার হয়ে যায় তাহলে আর পরবর্তী মামলার বিচার বাড়িতে হবে, কিন্তু যদি কাউরে খারিজ করা হয় তাহলে পরবর্তী মামলা দায়েরে কোনো বাধা নাই, অর্থাৎ এই ক্ষেত্রে 403 ধারা প্রযোজ্য হবে না। তো বিগত বছরের প্রশ্ন একটা দেখেন ভাই, 1 নম্বর, দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর 1898 203 ধারা মতে নালিশ খারিজ হলে চলবে কি, রিভিশন। আমরা 204-এ চলে আসি, দেখেন প্রসেস ইস্যু করা, ইস্যু অফ প্রসেস আন্ডারলাইন করেন। যদি কখনো পরীক্ষায় আসে যে ইস্যু অফ প্রসেস আসে কত দাঁড়ায়, অপরাধ আমলে গ্রহণকারী ম্যাজিস্ট্রেটের মতে মামলায় অগ্রসর হওয়ার যথেষ্ট কারণ আছে। ম্যাজিস্ট্রেট যদি মনে করে যে 200 ধারায় জবানবন্দি নেওয়ার পরে মামলায় অগ্রসর হওয়ার মতো কি আছে, যথেষ্ট কারণ আছে, এমন একটি মামলা বলে মনে হয় যে ক্ষেত্রে দ্বিতীয় তফসিলের আন্ডারলাইন করেন চতুর্থ কালাম অনুসারে প্রথমে সমন ইস্যু করতে হবে। সেই ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট অভিযুক্ত ব্যক্তিকে হাজিরার জন্য সমন ইস্যু করবে। দ্বিতীয় তফসিলের কত কলাম, চতুর্থ কলাম। কিন্তু যদি এমন একটি মামলা বলে মনে হয় যে ক্ষেত্রে চতুর্থ কলাম অনুসারে প্রথমে ওয়ারেন্ট ইস্যু করতে হয়, সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেট ওয়ারেন্ট ইস্যু করবে। বা
আমরা জানি দ্বিতীয় তফসিলের চতুর্থ কলামে বলা আছে আগে সমন দিবে নাকি আগে ওয়ারেন্ট দিবে। একটা জিনিস মনে রাখবেন, যদি সমন দেওয়ার কথা বলা থাকে তাহলে ওয়ারেন্ট দিতে পারবে না, সমন দিতেই বাধ্য। কিন্তু যদি ওয়ারেন্ট দেওয়ার কথা বলা থাকে ওয়ারেন্ট না দিয়ে সমনও দিতে পারে। বড়টার কথা বলা থাকলে ছোটটা দিতে পারে, কিন্তু ছোটটার কথা বলা থাকলে বড়টা দিতে পারে না। আচ্ছা, যদি তিনি উপযুক্ত মনে করে হাজির হওয়ার জন্য দেখেন সমন ইস্যু করতে পারে। অর্থাৎ এটা আন্ডারলাইন করেন, সমন কেস হলে প্রথমে সমন দিবে, কিন্তু ওয়ারেন্ট কেস হলে কি দিবে? ওয়ারেন্ট দিবে। কিন্তু ওয়ারেন্ট কেসে প্রয়োজন মনে করলে সমন দিতে পারে। এখন আমরা আর একটা খারিজ করবো, দেখেন 204-3 ধারায় প্রসেস ফি পরিশোধ না করার ফলাফল। অর্থাৎ সমন বা ওয়ারেন্ট ইস্যুর জন্য একটা প্রসেস ফি দিতে হয়। আমলে নিছে বাট আপনি প্রসেস ফি দেন নাই, তাহলে আপনার মামলা খারিজ হয়ে যাবে। তাহলে যদি আপনাকে বলে যে মামলা আমলে নেওয়ার আগে খারিজ 203, আমলে নেওয়ার পরে খারিজ 204-3, দেখেন 204-3 ধারায় বলা হয়েছে প্রসেস ফি অর্থাৎ সমন বা পরোয়ানার জন্য কোনো ফি পরিশোধ না হওয়া পর্যন্ত ম্যাজিস্ট্রেট সমন বা পরোয়ানা প্রদান করবে না, এবং যদি এইরূপ ফি যুক্তিসঙ্গত সময়ের মধ্যে পরিশোধ না করা হয় তাহলে ম্যাজিস্ট্রেট অভিযোগটি আন্ডারলাইন করেন ডিসমিস দ্য কমপ্লেইন, খারিজ করে দিতে পারে। তাহলে খারিজ করে দিতে পারে 203-এও পারে, 204-3-এও পারে। প্রসেস ফি না দেওয়ার জন্য খারিজ করে কততে? 204। প্রসেস ফি মানে কি? সমন বা ওয়ারেন্ট জারির জন্য যে ফি, সেটা জেনে রাখা ভালো। দেখেন লিখিত নালিশি দরখাস্তের ভিত্তিতে দায়েরকৃত মামলায় প্রত্যেক সমন বা পরোয়ানার সাথে নালিশের গোল দিবেন একটি কপি প্রেরণ করতে হবে। অর্থাৎ যদি পরীক্ষায় প্রশ্ন আসে সমনের সাথে নালিশের কয়টা কপি দিতে হবে, পরোয়ানার সাথেও কয়টা কপি? একটা। তারপর দেখেন প্রসিকিউশন পক্ষের সাক্ষীর তালিকা জমা না দেওয়া পর্যন্ত কোনো সমন বা ওয়ারেন্ট ইস্যু করবে না। এইখানে ব্র্যাকেটে নিচে লেখেন মৌখিক নালিশের ক্ষেত্রে, একটু লেখেন মৌখিক নালিশের ক্ষেত্রে প্রসিকিউশন পক্ষের সাক্ষীর তালিকা জমা না দেওয়া পর্যন্ত কোনো সমন বা ওয়ারেন্ট ইস্যু করবে না। এইটার পাশে লেখেন মৌখিক নালিশের ক্ষেত্রে। নরমালি আমরা যখন লিখিত আকারে নালিশ দায়ের করা হয়, এক কলামে থাকে বাদীর নাম, দ্বিতীয় কলামে থাকে আসামির নাম, এরপরে থাকে সাক্ষীর নাম। তার মানে লিখিত নালিশের ক্ষেত্রে সাক্ষীর নাম কিন্তু ওখানে থাকে। কিন্তু মৌখিক নালিশের ক্ষেত্রে বলতেছে যে প্রসিকিউশন পক্ষের সাক্ষীর তালিকা জমা না দেওয়া পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত সে সাক্ষীর তালিকা না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত সমন বা ওয়ারেন্ট ইস্যু করবে না। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে কোন ধরনের নালিশের ক্ষেত্রে সাক্ষীর তালিকা জমা না দিলে সমন বা ওয়ারেন্ট ইস্যু করবে না? কোন ধরনের নালিশ? মৌখিক নালিশ। তারপরে দেখেন ফৌজদারি কার্যবিধি 204-3 ধারায় নালিশ খারিজ অভিযুক্ত ব্যক্তির অব্যাহতি বা খালাস বলে গণ্য হয় না। নালিশ খারিজ কি বলে গণ্য হয় না? অব্যাহতি বা খালাস। তাহলে প্রতিকারে যদি আসি, প্রতিকার সেম ওই 203-এর ক্ষেত্রে যা প্রতিকার ছিল এই জায়গাও তাই, কি রিভিশন অথবা নতুন মামলা দায়ের। তাহলে নালিশ খারিজের ক্ষেত্রে প্রতিকার একই, রিভিশন অথবা নতুন মামলা দায়ের। দেখেন 204-3 ধারায় নালিশ খারিজ হলে হাইকোর্ট বিভাগ বা দায়রা জজ 436 ধারায় উক্ত নালিশ বিষয়ে অধিকতর অনুসন্ধানের নির্দেশ দিতে পারে রিভিশন ক্ষমতা প্রয়োগকালে। এই অধিকতর অনুসন্ধানের নির্দেশটা দিচ্ছে কিসে? হোয়াইল এক্সারসাইজিং রিভিশনাল পাওয়ার, মানে রিভিশন ক্ষমতা প্রয়োগকালে। যেহেতু ফৌজদারি কার্যবিধি 204-3 ধারায় নালিশ খারিজ অভিযুক্ত ব্যক্তির অব্যাহতি বা খালাস বলে গণ্য হয় না, সেহেতু একই ঘটনার ভিত্তিতে নতুন করে নালিশ দায়ের করা যাবে। আচ্ছা, এখন আপনারা যদি আমরা পার্থক্য এই জায়গায় পড়ার মতো কিছু নাই, যদি আমি আপনাদের মুখে মুখে বলি যে 203-এর সাথে 204-3-এর কি পার্থক্য আছে বলেন? 203-এর যে খারিজ আর 204-3-এর খারিজের কি পার্থক্য? আমলে নেওয়ার আগে খারিজ করে 203-এ, আর একবার আমলে নিলে প্রসেস ফি না দিলে খারিজ করে কত? 204-3-এ। 203-এ খারিজ করে যখন আদালত মনে করে মামলাটার কোনো ভিত্তিই নাই। আর 204-3-এ প্রথমে মনে করছিল মামলার ভিত্তি ভিত্তি আছে, কিন্তু এই কারণে সে আমলেও নিছিল, কিন্তু সে কি দেয় নাই? প্রসেস ফি দেয় নাই। বুঝতে পারছেন? আচ্ছা, তো এই সরকার পড়লাম না, এটা আপনারা পড়ে নিয়েন। আমরা একটু সেলফ প্র্যাকটিসে চলে আসি। দেখেন 1 নম্বর প্রশ্নটা, যে ম্যাজিস্ট্রেট নালিশ খারিজের আদেশ দিতে পারে কত ধারায়? ফৌজদারি কার্যবিধির কত ধারায়? 203 ধারায়। আর কত ধারায়? 204-3 ধারায়। তারপরে 2 নম্বর প্রশ্নটা বিবিআই দেখেন, যে ফৌজদারি কার্যবিধি 203 ধারায় নালিশ খারিজ করার ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট কোন বিষয়গুলো বিবেচনায় নেবেন? ফরিয়াদের শপথপূর্বক বিবৃতি, 202 ধারা তদন্ত রিপোর্ট, 202 ধারা অনুসন্ধান রিপোর্ট, উপরের কি সবগুলা। 8 নম্বর প্রশ্নটা দেখেন, যে 203 ধারায়
ম্যাজিস্ট্রেট নালিশ খারিজের আদেশ দিলে তার বিরুদ্ধে প্রতিকার কি? দায়রা আদালতের রিভিশন। যদি কোনো অপশনে থাকতো দায়রা জজ আদালতের রিভিশন, আর এক অপশন আছে দায়রা আদালতের রিভিশন, কোনটা তো জানেন? দায়রা জজ আদালতে। দায়রা জজ আদালতে। 13 নম্বর প্রশ্নটা দেখেন। 13 নম্বর, 13 নম্বরে বলতেছে কোন ধরনের মামলায় আদালত প্রথমে ওয়ারেন্ট বা উপযুক্ত মনে করলে সমন জারি করতে পারে? কোন মামলায়? ওয়ারেন্ট মামলায়। কোন মামলায় বলেন? ওয়ারেন্ট মামলায়। ওয়ারেন্ট মামলা ইচ্ছা করলে ওয়ারেন্ট দিতে পারে অথবা কি দিতে পারে? সমন দিতে পারে। আচ্ছা, আজকের আমাদের সর্বশেষ ধারা যেটা, এটা পড়বো 205 ধারা। অভিযুক্ত ব্যক্তির ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি 205 ধারায়। এর আগে আমরা অভিযুক্ত ব্যক্তির ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি করেছিলাম 116 ধারায় শান্তি রক্ষার মুসলেখার ক্ষেত্রে। দেখেন, ম্যাজিস্ট্রেট অভিযুক্তকে ব্যক্তিগত হাজিরা হতে অব্যাহতি দিতে পারে ফৌজদারি কার্যবিধির কত ধারায়? 205 ধারায়। 205 ধারায় বিধান আছে যখন ম্যাজিস্ট্রেট বল দিবেন সমন ইস্যু করে। কি ইস্যু করলে? সমান, তার মানে কোন ধরনের মামলার ক্ষেত্রে? সমন মামলার ক্ষেত্রে তিনি কারণ মনে করলে অভিযুক্তকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিতে পারে এবং তার উকিলের মাধ্যমে হাজির হতে কি দিতে পারে? অনুমতি। মানে তারে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিচ্ছে এবং বলতেছে যে আইনজীবী সাহেব আপনি তার পক্ষে হাজিরা দিবেন। জেনে রাখা ভালো এখানে একটু দেখেন যে শুধুমাত্র সমন মামলায় তথা যে মামলায় প্রথমে সমন ইস্যু করা হয়েছে সেই মামলায় অভিযুক্ত ব্যক্তির ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেওয়া যেতে পারে। যে মামলায় প্রথমে ওয়ারেন্ট দেওয়া হয় উক্ত মামলায় অভিযুক্তকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেওয়ার সুযোগ নাই, পুরান বইটি নাই। আপনি মনে রাখবেন যে যে মামলায় সমন দিছে সেই মামলার ক্ষেত্রে 205 ধারা অ্যাপ্লিকেবল, বাট প্র্যাকটিসে সকল মামলার ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু যদি আমাদের পরীক্ষায় আসে তাহলে কি হবে বলেন? কোন মামলা? সমন মামলা। এখানে একটা লাইন লেখেন যে বিচারিক নজির অনুসারে, বিচারিক নজির অনুসারে ওয়ারেন্ট বা জিআর মামলায়, বিচারিক নজির অনুসারে ওয়ারেন্ট বা জিআর মামলায় 205 ধারার বিধান প্রযোজ্য হবে। প্রযোজ্য হবে। 205 ধারার বিধান প্রযোজ্য হবে। তাহলে আমাদের 205 ধারায় নর্মালি বলতেছে কি মামলার ক্ষেত্রে? সমন মামলার ক্ষেত্রে। কিন্তু বিচারিক নজিরে কি বলতেছে? যে কোন সিআর বা ওয়ারেন্ট মামলার ক্ষেত্রেও প্রযোজ্য। এখন আপনার কাছে যদি প্রশ্ন আসে যে স্যার তাইলে যদি পরীক্ষায় আছে 205 ধারা অনুসারে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেয় কোন মামলা, আমি লিখবো সমন মামলা। বুঝতে পারছেন? কিন্তু লিখিত পরীক্ষার সময় যদি আসে তাহলে আমি লাস্টে কি এটাও যোগ করে দেবো যে বিচারিক নজর অনুযায়ী এটা ওয়ারেন্ট বা জিআর মামলার ক্ষেত্রেও 205 ধারা প্রযোজ্য হবে। বুঝতে পারছেন? তো আজকে এই পর্যন্তই। আমরা আজকে একটু কম পড়লাম, আগামী দিন থেকে আহ বাকি 205 ডি থেকে পড়বো। আর এখন আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে, যারা অনলাইনে আছেন তাদেরকে গ্রুপে পরীক্ষা প্রশ্ন দিয়ে দিব। সবাই 10 মিনিটের মধ্যে উত্তরপত্র দিয়ে দিবেন, না হলে আমাদের যে রেজাল্ট শিট সেখানে আপনার নাম উঠবে না। তো যদি কেউ অনলাইনে মনে করেন যে আমাদের ফলাফল তালিকায় আপনার নাম তুলতে, তাহলে 10 মিনিটের মধ্যে উত্তরপত্র ছবি দিয়ে আমাকে রেজাল্ট বলে দিবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।